না সে মানে সাইকেল করে আসছিল হাওয়া ছিল। আচ্ছা দেখ, একটি জলপূর্ণ পাত্রের তলদেশে আয়তাকার কাঁচের স্ল্যাব বসানো আছে। জলের পৃষ্ঠের উপর 50 ডিগ্রি কোণে আপতিত। এইটা কাঁচের স্ল্যাব, এর উপর এইটা হচ্ছে ধর জল। তাহলে আগে হচ্ছে বাহ, এই তো বললি সুন্দর হচ্ছে, আবার তুলনামূলক। আচ্ছা এইটা হচ্ছে 50 ডিগ্রি। প্রিয়াংশু পেয়ে গেছে, প্রিয়াংশু। দেখ প্রথমে তোকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, আর ওইটা যেই পেয়ে গেলি, আর তাহলে কাঁচের ওপর আপাতন কোণ যেটা হবে সেইটা হবে আর। আর যেই পেয়ে যাবি তখন তুই এখানে আরো ভেতরে সরে আসবি, কেমন? তাহলে এগুলোকে নাম দিয়ে R1 বরং প্রথমটাকে, আর এই অ্যাঙ্গেলটাকে বরং নাম দি হচ্ছে R2, তারপরে বার করবো R2। আচ্ছা এমনি একটা জিনিস ভাব, ওটা যদি R2 হয় তাহলে একদম লাস্ট সারফেসেতে এইখানেও হবে হচ্ছে R2। তাই না? আচ্ছা কিন্তু দেখ, তুই দিনের শেষে তোর এখান থেকে যেটা বেরোবে রশ্মিটা, সেটা কিন্তু একদম ইনসিডেন্ট রে যেটা এসছে তার প্যারালালি হবে। একদম যেটা উপরে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা তোর আবার হয়ে যাবে 50 ডিগ্রি, তাই না? ল্যাটারাল শিফট হয়ে যাবে কিন্তু হইতে যাবে 50 ডিগ্রি। তাহলে তো আমরা এখান থেকেই ডাইরেক্ট R2 বার করতে পারি। ওটা হুম, কর দেখি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সাইন 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু, কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 সাইন। এইটা তো তোকে ক্যালকুলেটর ছাড়া হবে? R2 সমান সাইন ইনভার্স 3/4 সাইন 50 ডিগ্রি। এই একই মিউ, মানে 50টা আছে বায়ু মাধ্যমে, তার প্রতিসরাঙ্ক 1। আর 2টা আছে হচ্ছে কাঁচ মাধ্যমে, তার প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। সাইন্টিফিক ক্যালকুলেটর কার কাছে নিশ্চয়ই নেই। এইটা তাহলে করা সম্ভব না, আর তাহলে
কিসে আসে আগে দেখ। প্রথমে হচ্ছে সাইন 30 করলে কত দেয় না? দিচ্ছে সাইন কত আছে 50, 0.766 ইন্টু 3/4, এটা হলো। তারপর হচ্ছে সাইন ইনভার্স অ্যান্সার, $35.06 এইভাবে আসছে। তাহলে এইভাবে তো ডাইরেক্ট আসছে না, তাহলে ভেঙে ভেঙেই করা যাক, দেখা যাক। তাহলে স্টেপে স্টেপে করে দেখা যাক। তাহলে প্রথমে R1টাকে দেখা যাক। সাইন 50 ডিগ্রি সমান জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3 সাইন R1। এখান থেকে আগে সাইন R1 সমান হচ্ছে 3/4 সাইন 50 ডিগ্রি হলো, কেমন? R2টা যখন করবো তখন হচ্ছে 4/3 সাইন R1 সমান 3/2 সাইন R2। সাইন R2 সমান 2/3 ইন্টু 4/3 ইন্টু সাইন R1 মানে হচ্ছে 3/4। একই কিন্তু আসছে, দেখ এটাই আমরা করছিলাম 3/2 সাইন 50, এটাই তো আসার কথা। তো এই কোশ্চেনটা কি চেয়েছে বলতো, কাঁচের মধ্যে প্রতিসরণ কোণ কত? হ্যাঁ 2/3 সাইন 50, তাই তো? কাঁচের মধ্যে প্রতিসরণ কোণ মানে তো R2টাই জানতে চাইছে, তাই তো? সাইন 50 এটা বেরোলো ইন্টু 2/2। ও আমি মনে হয় আগেরটাতে এখানে করার সময় ভুল করে 3/2 করে দিয়েছিলাম, বুঝলি? এইখানে ক্যালকুলেটারে ভুল বসিয়ে দিয়েছিলাম। 30.71 টাইপের আসছে। তো 43 মিনিট আনতে গেলে হচ্ছে 0.71 কে আবার 60 দিয়ে গুণ করতে হবে। তো 0.71 ইন্টু 60, তাহলে তো হচ্ছে 42.6, তাহলে হচ্ছে 30 ডিগ্রি 43 মিনিট। দেখ এইটা আমি এরকম স্টেপ বাই স্টেপ করলাম, তো এইটা থেকে সবচেয়ে ভালো যেটা প্রথমটা করছিলাম, যে আমরা তো জানি যে উল্টো পৃষ্ঠ থেকে তো প্যারালাল রশ্মি বেরোবে, মানে এইটা যে অ্যাঙ্গেলে করেছে এইটাও ধর সেইভাবে বেরোবে। তার একসাথে জয়েন করি, তাহলে জয়েন করছি। ওরে বাবা আপা, সব অনলাইন। আচ্ছা সেইভাবে লাস্ট যে পার্টটা বাকি ছিল ওটা করে দিয়েছেন? হ্যাঁ লাস্ট যে একটু বাকি ছিল ওটা করে দিয়েছেন আজকে? না পড়ানো হয়নি, পড়াবো। আজকে অনেক কিছু করতে হবে, সামনে সোমবার ক্লাস হবে না, তার সেটাকে একটু পূরণ করে দিতে হবে আমাকে। ঠিক আছে। বৃহস্পতিবারও হবে না, বৃহস্পতিবারটা আরই হবে না।
সোমবার যদিও ধর ঝামেলা ঝাঁটি করলে আমি ব্যবস্থা করতে পারি, সোমবারে কিছু করতে পারবো না। সোমবারটা মানে আমি করবো না, তুই সোমবার বলছি, বৃহস্পতিবারটা। সোমবারটা তোরা করবি না আমি বললো, বৃহস্পতিবারটা আমি করবো। এ দেখ, যেটা প্রথমটা যেটা করছে ওটা সোমবারটা ক্যালকুলেশন করে দিন স্যার। রাত্রে হবে না। দেখছি বাড়িতে লোকজন এলে যা হবে না। দিদিরা এলে বেশ একটুখানি সবাই মিলে আনন্দ টানন্দ করা হয়। এই দেখ, যেটা প্রথমটাই করছিলাম সেটাতেও হয়ে যেত, নিচেরটা তো 50 ডিগ্রি হবেই জানি, তাই না? তাহলে এইটা তো কাঁচ মাধ্যম, এইখানে প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2, এখানে ক্যালকুলেশনে ভুল করে ফেলেছিলাম। তাহলে হচ্ছে 3/2 সাইন আর 2 সমান হচ্ছিল তোর সাইন 50 ডিগ্রি। তাহলে এখান থেকেও হতো সাইন আর 2 সমান 2/3 সাইন 50 ডিগ্রি। এইখান থেকেও আর 2 সমান হয়ে যেত 30 ডিগ্রি 43 মিনিট। কেমন? উপরের পোর্শনটা দরকারই তো ছিল না। কিন্তু স্যার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন ছাড়া হবে না এটা। তাহলে তোকে অপশন দেওয়া থাকতে হতো, ধর একটা 30, একটা 45, একটা 60, তখন গেস করতে পারা যেত। আচ্ছা তারপর বল, তারপর হচ্ছে 9টা, তাই তো? একটি আলোক রশ্মি একটি আয়তাকার কাঁচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো। এর আপতন কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা কাঁচের ভিতর প্রতিফলিত হলো এবং অবশিষ্ট অংশ বাইরে নির্গত হলো। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে নির্গত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যেকার কোণ। ছবিটা আঁকতে পারিস যেটা? এই দেখ, এটা হচ্ছে তোর কাঁচের ব্লকটা, কেমন? এখানে আপতন কোণ কত বলেছি বল? 30 ডিগ্রি। তাহলে এটা হলো 30 ডিগ্রি। ভেতরে প্রতিসরণ কোণ ধর আমি R1 ধরবো আপাতত, এইটা হচ্ছে ধর R1। তাহলে এই পাশেতেও যেটা পড়েছে সেটা হচ্ছে R1। তাহলে এখানে তোর প্রতিফলন যেটা হয়েছে একটা পোর্শন, সেই কোণটাও হচ্ছে R1। আর প্রতিসরণ যখন হচ্ছে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি আর এই প্রতিসৃত রশ্মি, এদের মধ্যেকার এই যে অ্যাঙ্গেলটা, এইটা বার করতে দিয়েছে। এইটা তার মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস R1, দেখ, তাই না? তাহলে R1টা বার করতে পারলি আমার হয়ে যাবে। তাহলে R1টা কি করে করবো? R1টা হচ্ছে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটার মিউ হচ্ছে 1.5 ইন্টু সাইন R1। তাহলে এটা হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু 1.5 সাইন R1। তাহলে সাইন R1 এটা হচ্ছে 1/3, 1/3। এই তো আবার বাজে জিনিস হয়ে গেল। R1 সমান এগুলো স্যার যখন ক্যালকুলেটর মানে অ্যালাউ ছিল তখনকার অঙ্ক এগুলো, তাই না? হ্যাঁ, এটা তো সেই যুগের অঙ্ক। তখন এটাও চেক করা হতো যে ছেলে ক্যালকুলেটর ইউজ করতে শিখেছে কিনা। 19.47 এত ডিগ্রি হলো। তাহলে ওই কি দিয়েছে, নির্গত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যেকার কোণ। লেখ, নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যেকার কোণ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 119.47 ডিগ্রি, মানে 180 মাইনাস 30 প্লাস অ্যান্সার।
130 পয়েন্ট আসছে কেন? কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে নির্গত রশ্মি আর প্রতিফলিত রশ্মি 101 পয়েন্ট উত্তর দিয়েছে। একটি আলোক রশ্মি আয়তাকার কাঁচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো। নিচের তলের আপতন কোনটাই 30 ডিগ্রি দিয়েছে না উপরের তলেরটা 30 ডিগ্রি দিয়েছে রে? এইটাই তারা বড় প্রশ্ন দেখা। নিচেরটাই 30 দিয়েছে, তবেই হবে। নিচেরটা 30 দিয়েছে। আমাদের একটু মানে আমার একটু বুঝতে সমস্যা হয়েছে। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলে দিলে হতো। তাহলে যেটা দিয়েছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রতিফলিত যেটা হবে তার ক্ষেত্রে প্রতিফলন কোণ 30 ডিগ্রি হবে। এটা আরো সরে যাবে দূরে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরে নে আমরা I2 দিয়ে আসি সাধারণত, তাই না? বা I লিখে আসি নিচেরটা। তাহলে 1.5 ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে সাইন আই। সাইন আই সমান 1.5 বাই ইন্টু সাইন 30 মানে 3/4। আই সমান তাহলে হবে সাইন ইনভার্স 3/4 48.59। আমার হাতে ক্যালকুলেটর আছে। তাহলে প্রতিফলিত আর নির্গত এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস আই। অতএব 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস আই, এইটা হবে হচ্ছে ব্যাস হয়ে গেছে। 101.4। 101 ডিগ্রি বা 0.4টাকেও তাহলে করে দিই। 4 6 হচ্ছে 24, তাই তো? আমাদের 24 মিনিট বেরিয়েছে। যারা কেডিতে পড়ে কেডি এখন পাবে না। কিটা কোনটা? 3। বাকিদের তো চেষ্টাই করতে দেখা না না, দর্পণের সামনের দিক দিয়ে দৌড়াদৌড়ি করছে। এখন হবে না ওটা। আগে বল এখানে কি আটকে গেছে? 14টা বলেছিলি তাই তো কেউ একজন? 14টা দেখ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 3 সেন্টিমিটার বেধের একটি আয়তাকার কাঁচ ফলককে একটি অবতল দর্পণের সামনে এবং এর প্রধান অক্ষের সঙ্গে অভিলম্বভাবে স্থাপন করা হলো। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার দূরে রেখেছে? 3 কোথাটা রেখেছে তো? একটি বস্তুকে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্থাপন করলে প্রতিবিম্ব বস্তুর ওপর পতিত হবে? আচ্ছা চলো কেটে নিয়ে যাওয়া হোক।
10ও থাকবে। 10 তো গুটিগত গাছে 6টা আছে, ওদেরকে কি করবো? ওদেরকে বাদ দিলে হয়? ওদেরই তো ভাই, মানে ভাই বোন। হ্যাঁ, আরেকটা এই কেনা হয়েছে, ওই বানানো কাবাব মেকার, দুটো ইলেকট্রিক কাবাব মেকার হয়ে গেছে, দুটো তো হয়ে যাবে। আমরা একটু তাড়াতাড়ি ফিল্ডে নেমে পড়বো, আমি আর আমার ভাই। মারপিট মারপিট করে জায়গায় দখল করবো। হ্যাঁ, যে যেখানে খুশি বসবি এখানে হুম? অবতল দর্পণটা হচ্ছে ধর এইখানে, আচ্ছা এ দেখ, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, কেমন? তাহলে নর্মালি এটা ধর 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে কোনো অবজেক্ট, এটা তার মানে ও 2f, বা সি বলছি এটাকে, এইখানে অবজেক্টকে রাখলে সেইখানেতেই প্রতিবিম্ব গঠিত হয়। এবার বলেছে মাঝখানে একটা আয়তাকার কাঁচের ফলককে ঢুকিয়ে দিচ্ছিস তুই, তাহলে অবশ্যই সেই কাঁচের ফলকটাকে এই 2f ডিস্টেন্সের মধ্যেই কোথাও রাখা হচ্ছে। আদারওয়াইজ কাঁচের ফলকটা যদি 2f এর বাইরে রাখতিস তাহলে আর এতে কোনো এফেক্ট করতো না, তাই না? তাহলে এটা বলা না থাকলেও আমাকে এখানেই কোথাও একটা রাখতে হবে। তো ভেতরে একটা ভাগ দেখি, আমাকে চার্জে বসে কোথাও একটা কাঁচ ফলককে এঁকে দেয়। তাহলে এইখানে একটা কাঁচ ফলককে এঁকে দেয়, কেমন? আচ্ছা এবারে দর্পণের রেসপেক্টে ধর তুই এইখানে যে বস্তুটাকে রাখবি, সি বিন্দুতে যে বস্তুটাকে রাখিস যদি, এখন দর্পণ থেকে ওর যে আপাত দূরত্ব সেটা পাল্টে গেছে, কেমন? আচ্ছা, তাহলে দর্পণ থেকে আপাত দূরত্ব পাল্টে যাওয়ার জন্য যখন একটা অবজেক্ট ধর ওই এই কাঁচ ব্লকের মধ্যে দিয়ে যাবে, একবার আলোক রশ্মি যাবে, একবার হচ্ছে প্রতিফলিত হয়ে ফেরত আসবে, এই দুবারই ওকে এই গ্লাস প্লেটটাকে টপকে আসতে হবে। তাহলে আমাকে এই ডবল এফেক্ট এর কনসিডার করতে হবে যে এর জন্য কি এফেক্ট আসবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে এইটা ঢোকার জন্য হয় কি, এক অপটিক্যাল পাথ বলে একটা কনসেপ্ট আছে, অপটিক্যাল 2 সেমি। হ্যাঁ, ওটাই ওটাই হচ্ছে তোর একটা অপটিক্যাল, আমরা পাথ বলে একটা কনসেপ্টের কথা বলি, মানে ধর আলোক রশ্মি শূন্য মাধ্যমে, হ্যাঁ, শূন্য মাধ্যম এর মধ্যে দিয়ে তো আস্তে আস্তে যায়, গতিবেগ তো কমে গেছে। মানে যখনই কোনো অপটিক্যালি ডেন্স মিডিয়ামের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায় তখন তার গতিবেগ যায় কমে, তাই না? তার মানে ওর মধ্যে দিয়ে গতিবেগ কমে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি সেম সময়, মানে একই সময়ে ও যতখানি পথ বায়ু মাধ্যমে যেত, এখন এর ভেতর দিয়ে যাওয়ার জন্য একটু পথ কম যাচ্ছে, মানে আলোকীয় পথ কমে গেল। মানে একই সময় বায়ু মাধ্যমে সে একটু বেশি চলে যেত, এখন সে একটুখানি কমে গেছে। তাহলে যখন আলোক রশ্মিটা এখান থেকে এদিকে যাচ্ছে ধর, কেমন? তাহলে এ করেছে কি, একটুখানি আলোকীয় পথ কমিয়ে দিয়েছে। তাহলে আগে যেখানে এখান থেকে 10 সেন্টিমিটার দূরে অবজেক্ট রাখলেই হতো, এখন একে ইনসার্ট করার জন্য একটুখানি আলোকীয় পথ তোর কমে গেল, কেমন?
তোকে সে আলোকীয় পথ একটু বাড়াতে হবে। একে ইনসার্ট করার জন্য আলোকীয় পথ তোর কতখানি কমলো, কতখানি চেঞ্জ হলো, সেটা হচ্ছে এর থিকনেস বাই হচ্ছে মিউ। এর থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার, মিউ হচ্ছে 1.5 সেন্টিমিটার। তাহলে একে ইনসার্ট করার জন্য আমরা লিখবো আলোকীয় পথের পরিবর্তন। এই যে আলোকীয় পথের যে পরিবর্তন হচ্ছে সেইটা হচ্ছে কি বলতো, যে তোরা সেই অ্যাপারেন্ট ডেপথের যে চেঞ্জ ধরেছিলি না, সেই রকম। তাহলে আলোকীয় পথের পরিবর্তন কত হবে না, টি ইনটু 1 মাইনাস 1 বাই মিউ। তাই তো? তাহলে এটা হচ্ছে টি ইনটু টি মানে হচ্ছে টি মানে হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 2, তাই তো? তাহলে 1 সেন্টিমিটার। তাহলে এই যে আলোকীয় পথটা যে 1 সেন্টিমিটার ওকে কমিয়ে দিয়েছে, সেইটা এবার তোকে একটু বাড়াতে হবে। তাহলে এখানে হ্যাঁ, টি হচ্ছে 3 আর মিউ হচ্ছে 1.5। এটা তো 1.5 হবে তো। 1.5 কেন রে? টি তো 3 বসিয়েছি, টি বাই মিউ তো 2, 3/1.5 তো 1 সেন্টিমিটারই হচ্ছে তো। তাহলে একে ইনসার্ট করার জন্য তোর আলোকীয় পথ 1 সেন্টিমিটার কমে গেছে। তাহলে আগে যে ডিস্টেন্সে তোকে বস্তু রাখলে হতো, তোকে আলোকীয় পথ 1 সেন্টিমিটার বাড়িয়ে দিতে হবে। অতএব বস্তুটিকে 10 প্লাস 1 সমান 11 সেন্টিমিটার দূরে রাখতে হবে। ঠিক আছে। এটা হলো 14টা, তাই তো? তারপরে আর কিছু আছে এখানে এখন? আর কিছু দেওয়া ছিল না, তাই তো? আচ্ছা, এবার থিওরিতে চাও। আমাদের থিওরিতে আছে বেশ খানিকটা জিনিস করতে হবে। আগের দিনের আমাদের প্রিজমের দেখ যে পার্টটা অব্দি হয়েছিল, না কেডি এখন নয়, আজকে একবার দেখলে ওটা করতে বসে যাবো। হ্যাঁ, না এখানে কোথায় সেটা দেখছি। আচ্ছা, এইখানটা হয়েছিল আমাদের, তাই তো? কতটা বললি কেডি? 19। আমি তো ওর 3টাই দেখলাম না এখন।
কনভেক্স মিরর ফোকাল লেন্থ এফ হচ্ছে 20 সেন্টিমিটার, কনভার্জেন্ট বিম টেন্ডিং টু কনভার্জেন্ট পয়েন্ট 20 সেন্টিমিটার বিহাইন্ড দ্য পয়েন্ট। তাহলে ইউটাকে তুই ধরবি 20 প্লাস 20, এটা প্লাস 20, এফটা হচ্ছে মাইনাস 20। হ্যাঁ, ও কনভেক্স মিরর, হ্যাঁ না না, ঠিক আছে, কনভেক্স মিরর তাহলে এফ হচ্ছে প্লাস 20, ইউটাও হচ্ছে প্লাস 20, পিছনে মেলার চেষ্টা করছিল, যেদিকে রশ্মি আছে সেদিকেই তো তুই মারছিস। ধর বাঁ দিক থেকে রশ্মি আসছে, দর্পণ থেকে বাঁ দিক, ডান দিকে যে তুই বস্তুটাকে মারছিস, থাকলেও ওটা বস্তু নয়, এটা হচ্ছে তোর কনভার্জিং বিমস আসছে, মানে বস্তু তৈরি হয়নি, বস্তু তৈরি হতো দর্পণের পিছনে। বস্তু, এটা হচ্ছে বস্তু হচ্ছে অসৎ, বস্তু অসৎ হলে বস্তু দূরত্ব পজিটিভ। যেটা ছবি থেকে অ্যানালাইসিস করতে হবে। এটা শুরু কর, শেষ করতে পারবো না। আচ্ছা, প্রিজম থেকে রশ্মি না বেরোনোর শর্ত দেখ, আগের দিন আমরা দুটো জিনিস স্টাডি করেছিলাম, আর একবার একটু ছোট করে বলে নিই। সেটা যেটা বলা ছিল যে অ্যাঙ্গেল অফ প্রিজম, এটা যদি এই প্রিজমের মাধ্যমে যে সংকট কোণ থিটা সি, যদি থিটা সি হয় অ্যাটলিস্ট, সেই ক্ষেত্রে লম্বভাবে যে আপত্ত রশ্মি হবে সে আর বাইরে বেরোতে পারবে না, সে প্রিজমের গা ঘেঁষে চলে যাবে। সেই ক্ষেত্রে যদি লম্বভাবে রশ্মি আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হতো, তাহলে কি হতো কে বলবি? যে তাহলে কি উল্টো দিক দিয়ে সে বেরোতে পারতো নাকি পারতো না? আগের দিন যেটা আমরা বলেছিলাম, যখন অ্যাঙ্গুলার প্রিজম এটা হচ্ছে থিটা সি এর সঙ্গে সমান হলো, তখন লম্বভাবে আপতিত রশ্মি প্রিজমের একদম গা ঘেঁষে গেছে। যদি লম্ব আপতিত রশ্মি না হয়, একটু তির্যক ভাবে নিই, সেই ক্ষেত্রে কি তাহলে হবে? বেরিয়ে যেত। তাহলে সে বেরোতে পারতো। তার কারণ হচ্ছে একদম লম্ব আপতন, ধর আই যদি 0 হয় তাহলে আর ওয়ানটা হচ্ছে 0, আর ওয়ান 0 হলে আর টু এর মানটা সর্বাধিক হয়, কেননা আর ওয়ান প্লাস আর টু হচ্ছে অ্যাঙ্গেল এ। আর ওয়ান যদি সর্বনিম্ন হয় 0 হয়, তাহলে আর টু হয় হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রেই আর টুটা সংকট মান অ্যাটেন্ড করেছে, থিটা সি হয়েছে। তাহলে তির্যক আপাতনের জন্য আর ওয়ানের কিছু না কিছু ভ্যালু আছে, তাহলে আর টুর মানটা তখন থিটা সি এর চেয়ে কমে গেছে, সেই জন্য সে বেরিয়ে যাবে পাশ দিয়ে। আচ্ছা, আর একটা সেকেন্ড সিচুয়েশনে দেখেছিলাম, যদি অ্যাঙ্গেল অফ প্রিজমটা 2 থিটা সি হয়, তখন একদম যে রশ্মিটা গা ঘেঁষে এসে পড়েছিল সেও আর বেরোতে পারেনি, সে একদম এপাশে প্রতিসারক তলে গা ঘেঁষে চলে গেছে। তাহলে সেই সিচুয়েশনে বলতো, সেই সিচুয়েশনে যদি কোনো লম্ব আপতিত, মানে লম্বভাবে রশ্মি আপতিত হয়, তখন সে কি বেরোতে পারছে না? কি পারছে না? না, পারবে না, সে তো পারছেই না। আবদ্ধ হয়ে যাবে। সে তো থিটা এর ভ্যালু যখন আমি থিটা সি করেছি, সে তখনই বন্ধ হয়ে গেছে। এর ভ্যালু এরপরে যত বাড়াতে থাকবো, লম্বভাবে আপতিত রশ্মি আর বেরোতে পারছেই না। এমনকি কিছু পরিমাণ তির্যক ভাবে করলেও তখন আর বেরোতে পারছিল না, যদি আমি এ বাড়াতে থাকি। তাহলে এটাকে ইনক্রিজ করতে করতে যখন এর ভ্যালু 2 থিটা সি হয়ে গেল, তখন হচ্ছে কি, এই সাইড ঘেঁষে যদি কেউ আসে সেও আর বেরোতে পারছে না। মানে সেই সিচুয়েশনে তুই যে কোনো অ্যাঙ্গেলেই আলোক রশ্মি ফেল না কেন, সে আর বেরোতে পারবে না। যদি অ্যাঙ্গেল অফ প্রিজম এর ভ্যালু 2 থিটা সি চেয়েও বেশি হয়, তখন তো আরো বেরোতে পারছে না, তখন পুরোটাই মানে এরকম গা ঘেঁষে গেলেও একদম ইন্টারনাল রিফ্লেকশন হবে। এখানে অব্দি আগের দিন আমাদের হয়েছিল এগুলো। আজকে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে এই যে লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর নো ইমার্জেন্ট রে ফর এ গিভেন প্রিজম, বা নির্দিষ্ট একটা প্রিজম আছে যার অ্যাঙ্গেল অফ প্রিজম এটা কনস্ট্যান্ট, যেটা স্বাভাবিকভাবে হয়। একটা প্রিজমের অ্যাঙ্গেল অফ প্রিজম যেটা এ ভ্যালুটা তো তুই চেঞ্জ করতে পারিস না, ফিক্সড থাকে। সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে আই এর ভ্যালু, মানে আই ওয়ান যেটা ইনসিডেন্ট বিম যখন আসছে, সেটা একদম লম্বভাবে পড়লে তার চান্স সবচেয়ে বেশি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাই না? তাহলে আমি এই সিচুয়েশন আজ যেটা স্টাডি করতে শুরু করছি, এখানে ধরেছি অ্যাঙ্গেল অফ প্রিজমের মানটা
থিটা সি এর চেয়ে অন্তত বেশি, আর 2 থিটা সি এর চেয়ে কম। মানে কিছু রশ্মি ইন্টারনাল রিফ্লেকশন দেবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, কিছু বেরিয়ে যাচ্ছে। এবার কারা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেবে না, আমি আই এর ভ্যালুটা, I1 এর ভ্যালুটা 0 থেকে বাড়াতে বাড়াতে যাচ্ছি, একটা ম্যাক্সিমাম ভ্যালু অবধি ও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেবে। I1 এর ভ্যালু যদি তার চেয়েও বেশি যায়, মানে একটু বেশি হেলে এসে পড়ে, তাহলে আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেবে না, তখন বেরিয়ে আসবে। তাহলে I1 এর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আমি বার করতে চাইছি, যে ম্যাক্সিমাম যত অ্যাঙ্গেলে এসে পড়লে ও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিতে পারে। তাহলে এটার জন্য আমি আবার আগের দিন এই ফর্মুলাটা আমরা দেখবি বার করেছিলাম, এটাকে আবার লেখা হলো। যেহেতু আমি দেখছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়া শুরু হচ্ছে, তাহলে R2 যেটা, সেটাকে আমি ধরেছি থিটা সি, মানে গা ঘেঁষে পড়ছে, ধর একদম বেরোনোর যে রশ্মিটা সেটা একদম গা ঘেঁষে যাচ্ছে, তাহলে R2টা হচ্ছে থিটা সি। তাহলে সেই ক্ষেত্রে থিটা সি যেই বসিয়ে দিলাম, তাহলে সাইন ইনভার্স সাইন আই বাই মিউ, এটা হয়ে যাচ্ছে এ মাইনাস থিটা সি। এখান থেকে সাইন I1 বাই মিউ হচ্ছে সাইন অফ এ মাইনাস থিটা সি। সেখান থেকে সাইন I1 হয়ে যাচ্ছে মিউ ইন্টু সাইন এ মাইনাস থিটা সি। ঠিক আছে, আর I1টা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স মিউ ইন্টু সাইন এ মাইনাস থিটা। এবার নর্মালি অঙ্ক করার জন্য এত দূর অব্দি তুই যদি লিখিস, তো বুঝতে পারলে কি করে করতে হচ্ছে I1টা। আমিও এতে খুশি, তোদের বই খুশি নয়। তোদের বই চাইছে যে আমি মানে থিটা সিটাকেও রাখবো না ইকুয়েশনে, থিটা সিটাকেও আমি করবো কি মিউ এর টার্মসে কনভার্ট করবো। ঠিক আছে, সেই জন্য সাইন এ মাইনাস থিটা সি এইটাকে আবার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ফরম্যাটে ভাঙা হবে। সেইখানে যেই ভাঙাটা হয়ে গেল, সেইখানে দেখ কস এ আর সাইন এ এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল অফ প্রিজম, কিন্তু সাইন থিটা সি আর কস থিটা সি এইগুলোকে তোকে মিউ দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে সাইন থিটা সি মানে আমরা জানি 1 বাই মিউ, কস থিটা সি মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সি, মানে এই জিনিসটা। এইবার এইখানে যে কস থিটা সি আর সাইন থিটা সি এর জায়গায় এগুলো বসিয়ে দাও। একটা 1 বাই মিউ বাইরে আসলে, বাইরে একটা মিউ দাঁড়িয়ে আছে তাকে মারবে বলে, সেই দুটো মারামারি করে কেটে গেলে ভেতরে এই জিনিসটা পড়ে থাকে। এইটাতে তোদের বই খুব খুশি। ঠিক আছে, হ্যাঁ, এরা ভালো কিছু দেখতে জাদরেল টাইপের একটা দেখতে এসছে। তাহলে আলটিমেটলি আমাদের জিনিসটা এইখানেতেই বেরিয়ে গেছে, কেমন? সেইটাকে বইয়ের ফরম্যাটে আনার জন্য আমরা আর কয়েকটা স্টেপ করলাম, মানে সমস্ত কিছু অ্যাঙ্গেল অফ প্রিজম আর মিউ এই দুটো জিনিস দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চাই। আচ্ছা, এইটা হবার পরে পেজ নাম্বার 66 দেখবি প্রিজমের কিছু বিশেষ ব্যবহার। তার মধ্যে প্রথমটাই আছে হচ্ছে যে পূর্ণ প্রতিফলক প্রিজম হিসেবে, কেমন হয় না? এটা একটু হেডিংটা দিয়ে রাখ যে সাম স্পেশাল ইউজেস অফ প্রিজম, এইগুলো একটুখানি আমরা বুঝিয়ে দিই, তাহলেই পেরে যাবি। এটা কমপ্লিট করে পরেরটা করে নিতে হবে আমাদের, পুরোটা না, পরেরটা হচ্ছে অঙ্ক করার মতো করিয়ে দেওয়া হবে, লেন্স আছে। আচ্ছা, এবার একটুখানি হেডিং দিয়ে নে যে প্রিজমের কিছু বিশেষ ব্যবহার। একদম প্রথম ব্যবহার যেটা আছে দেখ, পূর্ণ প্রতিফলক প্রিজম হিসেবে, মানে যখনই এরকম আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে আমি সেটাকে ইউজ করতে চাইছি। সেটার বইতে যে ছবিটা দেওয়া আছে দেখ, এক্ষেত্রে তুই অ্যাঙ্গেল অফ প্রিজমকে নিয়েছিস 45 ডিগ্রি। তোর বই নেই? বই জানিস কি কেন? সে বললে হবে? এইরকম ধর প্রিজমটা এখন হচ্ছে সমকোণী সম বিবাহু ত্রিভুজ। ঠিক আছে,
তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে 45 ডিগ্রি হলো। আচ্ছা, এবারেতে বায়ু আর কাঁচ মাধ্যম এদের যে সংকট কোণ সেটা হচ্ছে 42 ডিগ্রির কাছাকাছি। তাহলে যদি কোনো রশ্মি এপাশেতে একদম লম্বভাবে এসে পড়ে এখানে, তাহলে এক্ষেত্রে আপাতন কোণ I1টা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে R1টাও হবে 0 ডিগ্রি। তাহলে R2 কত হবে? R2 হবে 45 ডিগ্রি। R2 যেই 45 হলো, তাহলে সেটা সংকট কোণের চেয়ে বেশি, 42 এর চেয়ে বেশি। তাহলে এখানেতে একদম পুরোপুরি আবার পূর্ণ প্রতিফলন হবে। তাহলে এখানে একটা জিনিস একটু মনে রাখবি, তোর সংকট কোণ ধর 42 ডিগ্রি, তোর আপতিত রশ্মি যেটা ধর এইখানেতে এসে পড়ছে কোনোভাবে, এইখানে যে এসে পড়ছে, ধরে নে সেই রশ্মির এখানে এসে আপতন কোণটা হলো হচ্ছে একদম 42 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এখানে গা ঘেঁষে যাবে, মানে যে একদম সংকট কোণ এসে পড়ে। তারপরে সেই আপতন কোণটা যেই 42 থেকে ধর তুই 43 করলি, তখন কিন্তু প্রতিফলিত রশ্মি এখানেতে একদম 43 ডিগ্রি কোণ করে নেবে। তখন ভাববি না যে গা ঘেঁষে যাচ্ছিল একটু একটু করে সাইডে আসবে, তা কিন্তু না। যখনই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে তখন পুরোপুরি প্রতিফলনের শর্তকেই মানবে, তখন আপতন কোণ প্রতিফলন কোণ হতে হবে। মানে এটা যদি তখন 43 হয়, তাহলে এটাকেও 43 হতে হবে। তুই ভাববি যে তার ঠিক আগের স্টেপেই গা ঘেঁষে যাচ্ছিল, দুম করে এখানে ট্রানজিশনটা হয়ে গেল, তাই হয়? ঠিক আছে, তুই যখন এটা 43 থেকে আবার বাড়াতে বাড়াতে 44 45 করে এগোতে থাকবি, তখন এই আবার পিছিয়ে দিকে যাবে, তখন প্রতিফলন কোণটা আবার বাড়তে বাড়তে ওই তলের দিকে আস্তে আস্তে ঘেঁষতে থাকবে। তাহলে একটা স্টেপ আসে কি, একদম প্রথমে 90 ডিগ্রি কোণে একদম এইভাবে যাচ্ছিল, তারপরে ঝুপ করে এখানে চলে আসে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও যেহেতু এখানে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এসে পড়ছে, আপাতন কোণ এখানে হচ্ছে 45 ডিগ্রি, এখানে প্রতিফলন কোণ হবে 45 ডিগ্রি। তাহলে এই রশ্মিটা প্রিজমের এই যে বেস রয়েছে এইখান থেকে আবার 45 এই সাইডে লম্বভাবে বেরিয়ে চলে আসবে। তাহলে এইটা দেখ অনেকটা সমতল দর্পণের মতোই কাজ করছে। সমতল দর্পণকে যদি 45 ডিগ্রি করে বাঁকিয়ে রাখা হয়, তাহলে কিন্তু একই এফেক্ট পাবে। তাহলে প্রশ্ন আসছে, তাহলে আমি এটাকে ব্যবহার করবো কেন, সুবিধা কি? সমতল দর্পণ দেখ আমরা কিছুদিন আগের ক্লাসেই মনে দেখছিলাম, যদি একটু থিকনেস থাকে, একটু মোটা হয় দর্পণটা, তাহলে অনেকগুলো ইমেজ তৈরি হয়। বলা হয়েছিল তার মধ্যে সেকেন্ড ইমেজটা হচ্ছে সবচেয়ে ব্রাইট, কিন্তু বাকি ইমেজগুলোর জন্য কিছুটা এনার্জি তো খরচা হয়। এখানে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই, এখানে ইমেজ একদম ব্রাইট, একদম ক্লিয়ার ইমেজ তৈরি হবে। ঠিক আছে, আর কি, সমতল দর্পণের পিছনে যে চকচকে ধর পারদের হোক নিকেলের হোক যে প্রলেপ রয়েছে, সেটা যদি উঠে যায়, আস্তে আস্তে ক্ষয় পেয়ে যায়, তাহলে দর্পণটা নষ্ট হয়ে যায়। এর এরকম ক্ষয় পাওয়ার কিছু নেই। কিন্তু এর অসুবিধা কি, এর মানে ভালো দিক তো আছে। অসুবিধা প্রথম হচ্ছে দাম। একটা এরকম প্রিজমের দাম তোর একটা দর্পণের চেয়ে বেশি। প্লাস হচ্ছে প্রিজম যদি সমসত্ব না হয়, প্রিজমটা বানিয়ে তো ফেলেছিস, ধর ভালোভাবে সমসত্ব করতে পারিস, সেই ক্ষেত্রে ওর ভেতরে আলোক রশ্মি আবার বাঁক নিয়ে নেবে, ওটা যদি সমসত্ব না হয়, ভেতরে রিফ্রাকশন হয়ে যাবে, তাহলে সেখানেও আমি আমার দরকারি এফেক্ট পাবো না। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে একটা প্রবলেম। এই যে অসুবিধে সুবিধে সব আছে, প্লাস হচ্ছে আরেকটা বড় অসুবিধা হচ্ছে সমতল দর্পণকে জলেতে ডোবালেও সমতল দর্পণের মধ্যে আচরণ করবে। কিন্তু যেই তুই এই কাঁচের প্রিজমটাকে জলে ডুবিয়ে দিবি, তখন কাঁচ আর প্রিজমের মধ্যে সংকট কোণ হয়ে যায় প্রায় 63 ডিগ্রি মতো। তাহলে এই ক্ষেত্রে তোর এখানে প্রতিসরাঙ্ক হিসেব করে, তাহলে এখানে যে এসে আলোক রশ্মিটা পড়ছে R2 যেটা, সেটা তো 45ই হবে। তাহলে সেটা তখন সংকট কোণের চেয়ে কমে গেল, আর তখন আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, এখান দিয়ে প্রতিসরণ হয়ে যাবে। তাহলে তখন আর এই মিররের মতো বিহেভ করতে পারবে না। তাহলে এইটা একটা ব্যবহার গেল। 2 নম্বর হচ্ছে প্রতিবিম্ব সমশীর্ষকারী প্রিজম। প্রতিবিম্ব সমশীর্ষকারী প্রিজমের হেডিং এর আন্ডারে তুই দেখ দুটো ছবি পাবি, 2.51 2.52। মজার ব্যাপার হচ্ছে দুটো ছবিতেই তোর দুটো অ্যারো যে দেখিয়েছে, দেখ আলটিমেটলি কিন্তু উল্টে গেছে। PQ আর P1Q1 হচ্ছে পরস্পরের উল্টো দিকে। তাহলে হেডিংটা যে দিলাম যে প্রতিবিম্ব সমশীর্ষকারী প্রিজম, আর ছবিতে যে দেখাচ্ছি উল্টে যাচ্ছে, এইটা কি রহস্য ব্যাপার।
মানে এইটা হচ্ছে কি বলতো, এইটা অন্য কোনো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে তুই আগে একটা উল্টো ইমেজ বানিয়ে ফেলেছিস। টেলিস্কোপের কথা ভাব, টেলিস্কোপ বা তুই মাইক্রোস্কোপ নিয়ে তো কাজ করেছিস। মাইক্রোস্কোপে যখন তোরা একদমই দেখিসনি কোনো কিছু, মাইক্রোস্কোপে ধর যখনই কিছু দেখবি, দেখবি তোর হয়তো মনে হচ্ছে আমার আরেকটু যদি ডান দিকে সরাই তাহলে জিনিসটাকে ভালো করে দেখা যাবে, তুই যেই ডান দিকে সরাই দেখবি ও আরো বাঁ দিকে চলে গেল। মাইক্রোস্কোপে আমরা উল্টো দেখি, কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা ইউজ করি স্কুলেতে, বা যেগুলো ধর ওই সেলেস্টিয়াল টেলিস্কোপ, ওই গ্রহ নক্ষত্র এসব স্টাডি করে, এই সমস্ত হচ্ছে উল্টো উল্টো ইমেজ তৈরি করে। এখন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে ইমেজ উল্টালেও আমাদের যায় আসে না, গোল জিনিস তার সোজা আর উল্টো কিছু মনে হয় না। কিন্তু যদি ধর ওই যারা পাইরেটস অফ ক্যারিবিয়ানের ধর সেই টেলিস্কোপ গুলো, ওই টেলিস্কোপ যদি উল্টো দেখিস তাহলে হেভি সমস্যা হয় না। যদি দেখিস ওটা ব্যবস্থা থাকে, ওটাকে উল্টানোর পর আবার উল্টে দেওয়া হয়, লেন্স ইউজ করে উল্টানো যায়, তাই না? তো এইরকম সিচুয়েশন যেখানে আগে কোনো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে তুই অ্যাকচুয়াল যে অবজেক্ট ছিল তার উল্টো ইমেজ করে ফেলেছিস, এবার তাকে সোজা করতে হয়, মানে সেই উল্টোটাকে আরেকবার উল্টাতে হবে। এখানে সেই ছবিটা দিয়েছে, মানে প্রথম স্টেপে অলরেডি এ উল্টে আছে, সেই জন্য আরেকবার উল্টানোর পর সোজা হয়েছে। ওই যে ও হ্যাঁ, ওই জন্য এখানে পিকিউ যে অবজেক্টটা দিয়েছে সেটা অলরেডি উল্টো এঁকেছে। এরকম জেনারেলি তুই পাবি না অন্য সমস্ত জায়গায়, যেখানে আমরা ইমেজ ফরমেশনের ছবি টবি আঁকি, অবজেক্টটাকে সোজা আঁকি, তারপর দেখি ইমেজটা সোজা হচ্ছে না উল্টো হচ্ছে করি। এখানে সেই জন্য শুরুতেই বস্তুটাকেই উল্টে এঁকেছে, ঠিক আছে? তারপর তাকে সোজা করা হয়েছে, মানে আগে থেকে উল্টে ছিল, তাকে আরেকবার উল্টাচ্ছে। আচ্ছা, এখানে দুটো সিচুয়েশন আছে, এই দুটো সিচুয়েশনের ছবি খালি এঁকে নিবি একটুখানি প্র্যাকটিস করে, ছবিটা আঁকতে দিতে পারে। দুটো সিচুয়েশনেতেই তুই দেখ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হ্যাঁ, আসবে। এই মানে পার্টিকুলার বলে দিতে পারে যে প্রতিবিম্ব সমশীর্ষকারী হিসেবে প্রিজমের ব্যবহার চিত্রসহ দেখাও। হ্যাঁ, তখন এই দুটো ছবি আঁকতে হবে, হয় দুটোই আঁকতে দিল বা যে কোনো একটা আঁকতে দেবে। যে একটা হচ্ছে 0% রশ্মি মানে বিচ্যুতি ঘটিয়ে, দেখ প্রথম যে ছবিটা আছে সেখানে রে গুলো যেদিকে যাচ্ছিল সেদিকেই ফাইনালি ইমার্জ হয়েছে, কোনো ডেভিয়েশন হয়নি। আর সেকেন্ড যে ছবিটা আছে সেটা আবার যেদিক থেকে আসছিল রে গুলো সেদিকেই ফেরত গেছে, মানে একদম 180 ডিগ্রি ডেভিয়েশন হয়েছে। তাহলে এই দুটো সিচুয়েশন বাড়িতে ছবি আঁকা প্র্যাকটিস করবে। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে প্রিজম পেরিস্কোপ। পেরিস্কোপ তো জানিস নাকি, যে তোকে মাঠ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে খেলা দেখতে দেবে না বলে, বা পাশের পাশের বাড়ির পাঁচিল আছে, তুই পাঁচিল টপকে ভেতরে দেখতে হবে, সেই সব সিচুয়েশনে তুই পেরিস্কোপ নিয়ে মাঠে নামবি। হ্যাঁ, ইনফ্রারেড ক্যামেরা পাঁচিল কি করে ভেদ করবে? না না, পাঁচিল আটকে দেবে, পাঁচিল ভেদ করে ইনফ্রারেড ক্যামেরা তো কিছু করতে হবে না। পাঁচিল ভেদ করবে, ঝোপঝাড়ের পিছনে ওসব দেখা যায়, কত ফাঁক থাকে, পাঁচিলে কি ফাঁক থাকে? ভিতরে বেড়া, মানে বাঁশের একটু ফাঁক ফাঁক ওরা বেড়ার কথা হয়তো ভাবছিস। আচ্ছা, তাহলে এই পেরিস্কোপে যে দেখবি, আমরা আগে যখনই তোদের এসেছিল পেরিস্কোপ সেখানে সমতল দর্পণ লাগানো থাকতো, তাহলে এখানে তো এই সমতল দর্পণের জায়গাতে এই প্রিজম রেখে দিয়েছে। হ্যাঁ, মানে আরো ভালো ছবি চাই, পরিষ্কার ছবি চাই, ক্রিস্টাল ক্লিয়ার খেলা দেখবো, এইচডি খেলা দেখবো মাঠের বাইরে থেকে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলোতে আমাদের আর কিছু বিশেষ বলার নেই আপাতত। তাহলে এই চ্যাপ্টারটা থিওরি পোর্শন যেটুকু ছিল সেইটুকু হলো। এইবারেতে নেক্সট চ্যাপ্টারেতে একটু চলো। নেক্সট চ্যাপ্টারটা আমরা আজকে ডিটেল থিওরি পড়বো না, আমরা নেক্সট চ্যাপ্টারটার মেন টপিকগুলোর অঙ্ক কি করে শিখতে হয় সেটা শিখে নেবো, যাতে আমরা পরের ক্লাসটা মিস গেলেও অঙ্ক করতে পারি, হোমওয়ার্কটা আমার যাতে দেওয়া যেতে পারে, ছাড়লে হবে। ওরে আর কদিন স্যার আছে হিসেব করছি। হ্যাঁ, স্যার ধরুন বল কি? একটা বালতির নিচে হ্যাঁ বলো। একটা লেজার লাইন নিলাম। হ্যাঁ মানে বালতিতে জল আছে, জলের নিচে আমি একটা লেজার লাইট রেখেছি। হ্যাঁ, এবার মানে সেইটা এমন ভাবে রাখলাম যাতে সংকটটা হচ্ছে বেশি হয় লেজার লাইটে পড়লে। আচ্ছা, মানে জলের সারফেসেতে যে যখন গিয়ে পড়ছে সংকট কোণের চেয়ে বেশি কোণে পড়ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।
এবার সেই অবস্থায় লাইট ফেলছি এবং আমি ওপর থেকে দেখছি, জলের লেভেলের ওপর থেকে দেখছি। দেখতে পাবি না তো, পাবো না পুরো স্যার? পাবি না, তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। মানে ওপর থেকে দেখে মনে হবে লেজারটা জ্বলছে না। লেজারকে দেখতেই পাবি না তুই, আলো বেরোবে না। লা- হ্যাঁ। তুই লেজার বললি বলে কিন্তু তবে এটা হবে আলো বেরোবে না। তুই লেজার না হয় যদি এমনি নর্মাল কোনো লাইট জ্বালাতিস, লেজার একদিকেই আলো ফেলে, মানে তুই চাইলে যে সংকট কোণের চেয়ে বেশি করে ফেললি, হুম সংকট হুম কোণের চেয়ে কম কোণে কোনো আলো পড়বে না, এটা তুই ডিসাইড করতে পারিস হুম হুম লেজার হুম ক্ষেত্রে একমাত্র। যদি ওখানে লেজার না হয় কোনো বিন্দু উৎস বলা থাকতো, বিন্দু হুম উৎসে কিন্তু আলো সব দিকে ছড়িয়ে পড়ে। হুম 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 তাহলে সেক্ষেত্রে জলের ওপরের সারফেসেতে কিছু রশ্মি যেমন সংকট কোণের চেয়ে বেশি কোণে গিয়ে পড়তো, কিছু কিন্তু কম কোণেও গিয়ে পড়তো। আমরা কিন্তু এই বইতে যেটা স্টাডি করেছি সেটাই স্টাডি করেছি, যে নিচ থেকে যখন ওই আলোটা উঠছে ওপর থেকে দেখছিস তুই আপাত গভীরতা যে কমে যায়, সেটা হুম কিন্তু আমরা ওই সিচুয়েশনটাই ভেবেছি, যে নিচে একটা বিন্দু উৎস আছে, কোনো কালির ফোঁটাকে দেখছি বা কোনো জায়গায় কালার করা রয়েছে সেটাকে দেখছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ধরেছিলাম বাইরে রশ্মি বেরোচ্ছে, তাই তুই আপাত গভীরতা যে কমে যাচ্ছে সেটা দেখতে পেয়েছিস। হুম ওকে, রূপক যেটা এক্সাম্পল দিল লেজার লাইট যখন বলছে, ওর কিন্তু কোন দিক মানে একদম একই দিকে যায়, একমুখী। তুই ডিসাইড করতে পারিস যে পুরো লাইটটাই তোর সংকট কোণের চেয়ে বেশি কোণে গিয়ে পড়েছে, সেই জন্য পুরোটাই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে চলে আসবে, কোনোটা তোর বাইরে বেরোবে না। আচ্ছা, এইবারেতে চলে আয় পেজ নম্বর 96-এ। পেজ নম্বর 96-এ হচ্ছে কি, আমরা এই লেন্সটা হচ্ছে এই চ্যাপ্টারের মেন। তো এই লেন্স আমরা মেনলি যেগুলো করি সেটা হচ্ছে কি কি করি বল, উভ উত্তল লেন্স, উভ অবতল লেন্স, হ্যাঁ উত্তল উত্তল হয়, বা এক পাশটা উত্তল এক পাশটা সমতল, সমতলোত্তল বলি, হ্যাঁ, এরকম নানান টাইপের নাম দিই। এইবারে যদি বলিস যে এই সমস্ত কেসেতে প্রতিবিম্ব কোথায় হবে না হবে সেই হিসেব, সেগুলো ম্যাথামেটিক্যালি করা সোজা অ্যাকচুয়ালি। যখন ছবি আঁকতে হবে, সেই ছবি আঁকাগুলো কিন্তু আমরা শুধুমাত্র উভোত্তল লেন্স আর ওই উভ অবতল লেন্স, এই দুটো সিচুয়েশনের জন্য এখানে আঁকা প্র্যাকটিস করব, ওইগুলোই দেবে যদি ছবি আঁকতে দেয়। অঙ্ক কিন্তু তোকে যেমন খুশি লেন্সের জন্য দিতে পারে, সেটা ফর্মুলা লাগিয়ে হয়ে যাওয়াটা সোজা, কিন্তু সেগুলো ছবি আঁকতে যাওয়া খুব সমস্যা করবে, তার ছবি আঁকতে আমরা যাবোই না। তাহলে এই চ্যাপ্টারের শুরুতে আমরা প্রথম যেটা শিখবো হচ্ছে এই গোলীয় প্রতিসারক তলগুলো কাকে বলে, তাদের জন্য কিরকম এফেক্ট আসে। তাহলে প্রথম পোর্শন যেটা তোদের আছে, এই যে 3.2 থেকে শুরু হচ্ছে, সেখানেতে লেন্স হচ্ছে দুটো প্রতিসারক তল একটা লেন্সের, কেমন? আর এখানে যেটা 3.2 তে শুরু হচ্ছে সেটা হচ্ছে একটাই প্রতিসারক তল, মানে বায়ু মাধ্যম ছিল, বায়ু মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে ঢুকছে, কাঁচ মাধ্যম থেকে আবার যে বেরিয়ে বায়ুতে যাবে সেটাকে আমরা ধরছি না আপাতত, শুধুমাত্র একবারই প্রতিসরণ হচ্ছে সেইটার হিসেব করছি। তাহলে লেন্সের মাধ্যমে যে ইমেজগুলো তৈরি হয় সেটা হচ্ছে দুবার প্রতিসরণের ফল, একবার বায়ু থেকে কাঁচে ঢুকলো, একবার কাঁচ থেকে আবার বায়ুতে বেরোলো। আমরা আপাতত তার প্রথম স্টেপটা নিয়ে আলোচনা করব, যে বায়ু থেকে কাঁচে ঢুকছে অথবা অন্য সিচুয়েশনে কাঁচ থেকে বায়ুতে বেরোচ্ছে। আচ্ছা, গোলীয় তলে প্রতিসরণের প্রথম কেস হচ্ছে বস্তু আছে লঘু মাধ্যমে, সেইখান থেকে আলোক রশ্মি আসছে ঘন মাধ্যমের ভেতরে, তার জন্য কিভাবে ইমেজ তৈরি হবে সেটা, ঠিক আছে? তারও দেখ দুটো সিচুয়েশন তোদের দেওয়া রয়েছে, একটা হচ্ছে প্রতিসারক তলটা হচ্ছে অবতল, একটা সিচুয়েশনে প্রতিসারক তল হবে হচ্ছে উত্তল। তাহলে বইয়েতে যে ছবি আছে দেখ চিত্র 3.1, এখানেতে বস্তু যদি বাঁদিকে থাকে লঘু মাধ্যমে, তাহলে দুটো কেস, প্রতিসারক তল প্রথমটার ক্ষেত্রে অবতল, যেটা ছবি আঁকা রয়েছে 3.2-তে, আর একটা কেস হতে পারে প্রতিসারক তল হচ্ছে উত্তল, যেটা ছবি আঁকা রয়েছে তোর 3.3-তে। এই দুটো ছবি অনুযায়ী দেখানো হয়েছে যে বস্তুটা হচ্ছে এখানে ও, এই দুটো ছবিতেই যে ও পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট, আর সেই অবজেক্টের যে প্রতিবিম্ব হবে সেইটাকে আঁকা হয় হচ্ছে আই পয়েন্ট দিয়ে, ইমেজের আই। আচ্ছা, এখানেতে কোথায় প্রতিবিম্ব হবে তার এই যে ছবি এঁকে বোঝানো বা প্রমাণ করা,
এই জিনিসটা বহুকাল ধরে আর এইচএসে দিচ্ছে না, কারণ এত বড় প্রমাণ তোদের দেওয়ার স্কোপ থাকে না। সেই জন্য আমরা এই প্রমাণের ভিতরে ঢুকবো না। আজকে তো এমনিও প্রমাণগুলো করাচ্ছি না, নেক্সট দিনও এই প্রমাণটার ভিতরে ঢুকবো না। আমরা এইটার বস্তু দূরত্ব দেওয়া থাকলে প্রতিবিম্ব দূরত্ব কি করে বার করতে হয় সেই ফর্মুলাটা শিখে নেবো, যাতে আমরা এরকম কিছু অঙ্ক করতে পারি। সেই ফর্মুলা হচ্ছে এইটা। দেখ তাহলে এখানে একটু হেডিং দে। প্রথম সিচুয়েশন হচ্ছে প্রথম মাধ্যম বা বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ককে যদি ধরি μ1, আর দ্বিতীয় যে মাধ্যম যেখানে আলোক রশ্মি গিয়ে ঢুকছে সেটার প্রতিসরাঙ্ককে হচ্ছে μ2, যেখানে μ1 লেস দ্যান μ2। সেই ক্ষেত্রে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব নিজেদের ভাবে এইভাবে রিলেটেড, যেখানে আবার ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এখানে একটা জিনিস উল্লেখ করা, এখানে চিহ্নের কনভেনশন বা ডিস্টেন্স মাপার জন্য আমরা এর আগে দর্পণের চ্যাপ্টারেও যেমন পোল থেকে বা মেরু থেকে মাপতাম, এখানে সেম জিনিস, সেম রুল ফলো হয়। চিহ্নের কনভেনশন, সাইন কনভেনশন একদম একই, কেমন? আর ওই ডিস্টেন্স তো সবসময় তোর এক্ষেত্রে প্রতিসারক তলের যেটা মেরু সেখান থেকেই মাপবো। তাহলে এখানেও অ্যাপারচার আসে, এখানেও প্রধানত্ব কি জিনিস এই সবগুলো আসে, কিন্তু এই একই জিনিস চলে আসছে, যা দর্পণের ছিল এরও তাই। পোল থেকে, হ্যাঁ আমরা পোল থেকে মাপবো, বস্তু যেদিকে আছে, কেমন বস্তু থেকে আলো, সেটাই তো বলছি, সাইন কনভেনশনটা একই। বস্তু যদি বাঁ দিকে থাকে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে ধর আলো আসছে, তাহলে যখন বস্তু দূরত্ব মাপছি আমি এখানে মেরু থেকে বাঁ দিকে যেতে হচ্ছে, উল্টো দিকে যেতে হচ্ছে, তাহলে এখানেও ইউটা নেগেটিভ ধরবো। প্রতিবিম্ব যদি এক্ষেত্রে সৎ হয়, কেমন সেক্ষেত্রে মানে বাইরে হয়, বাঁ দিকেই হয় বলে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ হবে, আদারওয়াইজ প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ হবে যদি ভেতরে হয়। স্যার উল্টো বললাম, এই ক্ষেত্রে এটা তো ভেতরে গিয়েই হওয়ার কথা, এটা তো প্রতিসরণের জন্য হচ্ছে, প্রতিফলন নয়। তাহলে এক্ষেত্রে সৎ হলে ভেতর দিকে হবে, মিলিত হবে কোথাও, কেমন? তাহলে সেই ক্ষেত্রে তোর প্রতিবিম্ব দূরত্ব হবে পজিটিভ, কেমন? যেহেতু সেটার জন্য তোকে বাঁ দিক থেকে ডান দিকে যেতে হবে, আলো যেদিকে আসছে সেদিকে যেতে হবে। তাহলে এইখানে প্রথম যে ছবিটা চিত্র 3.2, এখানে দেখ প্রতিবিম্বটা হচ্ছে অসৎ বিম্ব, আই যেটা আছে, আই অ্যাকচুয়ালি ওখানে এসে আলোক রশ্মি মেশেনি, ডটেড লাইন দিয়ে করা আছে, তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব হবে নেগেটিভ। আর তারপরের ছবিটায় চিত্র 3.3-তে প্রতিবিম্ব হচ্ছে তোর সৎ, মানে আইটায় সত্যিকারের আলোক রশ্মি এসে মিশেছে, সেই জন্য প্রতিবিম্ব দূরত্ব হয় পজিটিভ। মিররের থেকে একটু এবার উল্টো হওয়া শুরু হচ্ছে। তুই লেন্সের ক্ষেত্রে ভাব না, লেন্সের ক্ষেত্রে সৎবিম্ব বস্তু যেদিকে থাকে তার উল্টো দিকে হবে, প্রতিসরণের পর কিন্তু হবে না। তাহলে বস্তু দূরত্ব ইউ যদি হয় সেখানে নেগেটিভ, ভিটা হবে পজিটিভ। আচ্ছা, তার মানে এই একই, এই এই যে ফর্মুলাটা লেখা হলো এইটাই দুটো সিচুয়েশনের জন্যই হবে, যখন হচ্ছে অবতল প্রতিসারক তল বা উত্তল প্রতিসারক তল। খালি কন্ডিশনটা কি, বস্তু আছে হচ্ছে লঘু মাধ্যমে আর প্রতিসরণটা হচ্ছে লঘু থেকে ঘনর দিকে, তখন এই ফর্মুলা। যদি উল্টো হয়, বস্তু আছে ঘন মাধ্যমে, প্রতিসরণ হচ্ছে ঘন থেকে লঘুতে, সেখানেও দুটো কেস হতে পারে, প্রতিসারক তল অবতল বা উত্তল। দুটো তলের ক্ষেত্রেই একই সিচুয়েশন, আবার আবার একই ফর্মুলা ফলো করবে, কিন্তু একটু অন্য। এখানে বস্তু যে মাধ্যমে আছে ওটা যেহেতু ঘন, ওটার নাম দেওয়া হয়েছে আবারও μ2, মানে আমাদের μ2টা সবসময় ঘন রাখা হয়েছে, μ1টা হচ্ছে লঘু। সেই ক্ষেত্রে আগেরটাই যেমন দেখ μ2/v ছিল, এখন হয়ে গেছে μ1/v, উল্টো হয়েছে, μ1 আর μ2 যদি জায়গা পাল্টে গেছে খালি, আর কিছু না। আচ্ছা, এইখান অব্দি মোটামুটি মেনে নিলি। মেনে নেওয়ার পর তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে কোনো একটা সিচুয়েশন ধরে নিই, ধর প্রথম সিচুয়েশনটাই ধরছি, বস্তু আসে লঘু মাধ্যমে আর প্রতিসরণটা হচ্ছে ঘন মাধ্যমে, তাহলে প্রতিসারক তল উত্তল হোক বা অবতল হোক আমি তো একই ফর্মুলা লিখছি, তাহলে দুটো ক্ষেত্রে তো ইমেজ একই হওয়ার কথা। ধর ইউটা আমি একই রেখেছি, বস্তুকে একই জায়গায় রাখছি, একবার প্রতিসারক তলকে উত্তল করলাম, একবার অবতল করলাম, আমি ফর্মুলা তো একই লিখছি, তাহলে ইমেজ তো একই পাওয়ার কথা, একই পজিশনে পাওয়ার কথা।
কিন্তু এখানে ছবি আঁকাই দেখ, প্রথম ক্ষেত্রে ইমেজটা ছিল ভার্চুয়াল, পরের ক্ষেত্রে ইমেজটা হচ্ছে রিয়েল। আর চেঞ্জ হবে তো, আর তো পজিটিভ হবে। হ্যাঁ, এই তো রূপক ধরে ফেলেছে, সাবাস। এখানে যেটা রেডিয়াস অফ কার্ভেচার আরটা লিখছি, এই আর এর মানটা তুই দুটো কিছু সমান নিতেই পারিস, কিন্তু আর এর সাইনটা যে চেঞ্জ হয়ে যাবে। যে প্রথম সিচুয়েশনটা আছে দেখ, প্রথম যে প্রতিসারক মানে 3.2 যেটা আছে, যেটা অবতল প্রতিসারক তল, সেখানে আর যেটা হবে সেটার ভ্যালু হবে নেগেটিভ, কেননা মেরু থেকে তোকে বাঁ দিকে মাপতে যাচ্ছি, তো সেন্টারটা রয়েছে বাঁ দিকে। ছবিটা আদিত্য একটু ওর বই থেকে নাহলে দেখ, কেমন? এক্ষেত্রে আর এর মান হবে নেগেটিভ, কেননা পোল থেকে তুই বাঁ দিকে মাপতে যাবি আরটা যখন যাবি। আর পরের ছবিটায় চিত্র 3.3-তে তোর আর এর ভ্যালু হবে পজিটিভ, কেননা এক্ষেত্রে তুই পোল থেকে ডান দিকে মাপতে যাচ্ছিস রেডিয়াস অফ কার্ভেচার মাপা মানে। তাহলে সেইটার জন্যই তোর এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে একই সিচুয়েশন হবে পরের সেকেন্ড কেসেতেও তাই। আমার মানে ফর্মুলাটা দেখে মনে হচ্ছে যে অবতল প্রতিসারকই হোক বা উত্তল প্রতিসারকই হোক একই রকম আমি পাচ্ছি, কিন্তু আলটিমেটলি আর এর সিম্বলের জন্য চেঞ্জ হয়ে যাবে, কোথায় ইমেজ হবে বা ইমেজটা সৎ হবে না অসৎ হবে পাল্টে যাবে। আচ্ছা, এবারে এই যে মিউ1 আর মিউ2 দুটো দুটো প্রতিসারক মানে যে মাধ্যম রয়েছে, দুটো মাধ্যম রয়েছে, এদের মধ্যে কোনো একটা যদি বায়ু মাধ্যম হয়ে যায়, তার মিউটাকে আমরা 1 বসিয়ে দিতে পারি। মানে ধর মিউ1 এর ভ্যালু 1 বসিয়ে দিলে ফর্মুলাটা একটু দেখতে অন্যরকম হয়ে যায়। একই জিনিস, মানে এই দুটো মেন ফর্মুলা মনে রাখলেই তোর কাজ চলে যাবে। এবার কোশ্চেনে যদি থাকে একটা বায়ু মাধ্যম, মিউ1টা 1 বসিয়ে ফর্মুলা বসে জানি মিটে যাবে, এটা মনে রাখলেই চলবে আমার। আচ্ছা, এইখানেতে আপাতত অসুবিধা নাই। নেক্সট আমরা যাব হচ্ছে একেবারে একটু টপকে, উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্বের গঠন। টেনে ছিল তোদের, কেমন? উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন যখন আমরা স্টাডি করি, তখন আমাদের আবার কয়েকটা জিনিস একটু জানতে হয়, সেটা হচ্ছে প্রধান অক্ষ, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, অ্যাপারচার, সমস্ত কিছু। এগুলো বাকি সব তো ঠিক আছে, আমি জানি তোদের হয়তো দর্পণ থেকে মনেই আছে। খালি মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসটা আমি আরেকবার একটু মনে করে দিতে চাই। যে মুখ্য ফোকাস মানে, যদি আমি একটা উত্তল লেন্সের কথা ভাবি, তাহলে প্যারাক্সিয়াল রেজ আসছে ধর, যারা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো এসে মানে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পরে উত্তল লেন্সের ক্ষেত্রে হবে কি একটা বিন্দুতে এসে মিলিত হবে। আর এটাই যদি অবতল লেন্স থাকতো, তাহলে ওরা এমন করেই এখানেতে মানে ডাইভার্জ করতো, তোর মনে হতো উল্টো দিকে কোনো একটা পয়েন্ট থেকে যেন ওরা বেরিয়ে আসছে। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট হচ্ছে মুখ্য ফোকাস, সেটা একটা ফিক্সড। গৌণ ফোকাসের কনসেপ্ট কখন আসে, যখন আমার প্যারাক্সিয়াল রেজই আসছে, তারা নিজেরা নিজেদের সঙ্গে প্যারালাল রেজ, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে একটু অ্যাঙ্গেল করে এসে পড়ছে, সেই ক্ষেত্রে তারা না, প্রধান অক্ষের সমান্তরাল না, সেই ক্ষেত্রে তারা যখন একটা পয়েন্টে মিলিত হবে, সেইটা এই যে মুখ্য ফোকাস ছিল, এই মুখ্য ফোকাস দিয়ে আমি যদি একটা প্লেন মনে মনে ভাবি, যেটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব একটা তল যদি মনে মনে ভাবি, তাহলে সেই তলের ওপর কোনো একটা পয়েন্টে এসে মিলিত হবে। এই যে এফ প্রাইম যে পয়েন্ট, এইটা হচ্ছে আমার গৌণ ফোকাস। তাহলে এই যে অ্যাঙ্গেল করে এসে পড়েছে, এই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এফ প্রাইম পয়েন্টটাও চেঞ্জ হবে। তার মানে গৌণ ফোকাস কোনো ফিক্সড পয়েন্ট নয়, এটা মিররের ক্ষেত্রেও ছিল, কেমন? এটা পরীক্ষায় কোশ্চেনে খুব আসে যে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস মানে একই, মানে ফিক্সড পয়েন্ট কিনা দেখা করতে পারে। তাহলে গৌণ ফোকাস কোনো ফিক্সড পয়েন্ট নয়, কিন্তু মুখ্য ফোকাস একটা ফিক্সড পয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এই লেন্সের ক্ষেত্রে আমরা সরু লেন্স বলে একটা বা পাতলা লেন্স বলে একটা কথা এখানে বলবো বারংবার। তার কারণ কি না, তুই নর্মাল সমতল দর্পণের সমতল কাঁচ প্লেটের কথা ভাব, সমতল কাঁচ প্লেটটাকে আমি এমন একটা লেন্স ভাবতে পারি যার দুপাশেরই বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি, এরকম ভাবতেই পারি। তার মানে ওটাও একটা লেন্স ভাবতে পারি যার বক্রতা ব্যাসার্ধ দুটো তলেরই ইনফিনিটি। তাহলে তার মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যায়, তার কিছুটা পার্শ্বীয় সরণ হয়, যে পথে যাচ্ছিল হয়তো তার সঙ্গে সমান্তরাল ভাবেই বেরোচ্ছে, কিন্তু একটু তো সাইডে শিফট হচ্ছে। তাহলে লেন্সের মধ্যেও যখন আলোক রশ্মি ঢুকছে, তার তো কিছুটা পার্শ্বীয় সরণ হয়ে যাওয়ার কথা।
পার্শ্বীয় সরণের মতোই কিছুটা তো শিফট হওয়ার কথা। আমরা যে ছবিটা আঁকি ধর, একদম ছবিতে আঁকা আছে দেখ, এইখান থেকে আলো একদম এসে লেন্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এই যে পোর্শনটা যেখানে লেন্সের ভেতরে আলোটা ঢুকলো, এখানে তো একটুখানি এর পথ থেকে এখানে একটু পথভ্রষ্ট হওয়া উচিত ছিল, তাই না? সেটা আমরা আঁকি না। আবার যখন উল্টো দিক থেকে বেরোচ্ছে ধর, এখানেও তো একটুখানি সরে যাওয়া উচিত ছিল, আঁকি না। আমরা অগ্রাহ্য করে দিই, বলে দিই লেন্সটা খুবই পাতলা, তাহলে এইরকম যেটুকু শিফট হবেও সেটাকে আমি নেগলেক্ট করব। তাহলে আমরা ছবিতে যত মোটাই পটলের মতো আঁকি না কেন, হ্যাঁ আমরা ভাষায় বলবো এটা পাতলা, তাহলে থিওরিটিক্যালি আমি রোগা, ঠিক আছে? যতই ভুড়ি নিয়ে বসে থাকি, তুই তো অ্যাকচুয়ালি রোগা, তুই থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি সবেতেই রোগা তুই। আমি হচ্ছি থিওরিটিক্যালি রোগা, এরকম না। তাহলে আমি এই লেন্সটাকে যেটাকে এঁকেছি, এটা যেমনই তোর মোটা দেখতে হোক না কেন, আমরা এখানে ধরবো এটা পাতলা লেন্স। আচ্ছা, আর একটা কনসেপ্ট এখানে লাগে, সেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। দর্পণের ক্ষেত্রে একটা দেখবি যে বক্রতা কেন্দ্র বলে একটা ব্যাপার আসতো, যার মধ্যে দিয়ে আলো যদি যেত তাহলে সে একই পথে ফেরত আসতো রিফ্লেকশনের পরে। এখানে তো রিফ্লেকশনের গল্প নেই, দুটোই প্রতিসারক তল। এখানে হবে কি, এই লেন্সের যে মিডিল পয়েন্ট বলতে পারিস, মানে লেন্সের অ্যাপারচার যেটা সোজা দাগটা, সেটা লেন্সের প্রধান অক্ষকে যে পয়েন্টে কাট করে, সেই পয়েন্টটাকে আমরা ধরে নিই আলোক কেন্দ্র। এই যে একটা কথা বললাম না যে লেন্সের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় যে শিফট হয় বাঁক হয় আমরা ধরি না, এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আলো যায় সেটা সত্যিকারেরই বাঁকে না, কিছু একদম সোজাই চলে যায়। তাহলে দর্পণের ক্ষেত্রে আমরা বক্রতা কেন্দ্র বলে একখানা জিনিস কনসেপ্ট নিয়ে আসতাম। লেন্সের মধ্যে আলোক কেন্দ্র হচ্ছে ওরকম একটা কনসেপ্ট, যেখানে মধ্যে দিয়ে আলো যদি ধর এপাশ থেকে এসে পড়েছে, এর ভেতরে একটুখানি বাঁকলো, আবার বেরোবার সময় এমন করে বেঁকে যাবে যে আপতিত রশ্মি আর প্রতিশ্রুত রশ্মি এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। এর আমরা তো পাতলা লেন্স নেবো বলে ভেতরের পোর্শনটাকে এমনি অগ্রাহ্য করছি। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে না, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো রশ্মি যায়, সে কোনো বাঁক নেবে না। তার মানে এই যে প্রতিসরণ দুটো হলো, এর ফলে এই যে যেমন সমান্তরাল আলোকটা এসে এরকম বেঁকে গেল লেন্স থেকে বেরোবার সময়, কিন্তু আলোক কেন্দ্র দিয়ে যে যাবে সে একদম যেমন এসছে তেমন চলে যাবে। আলোক কেন্দ্র মনে পড়েছে, ছিল একটা ছোটবেলায়। ব্যাস। হ্যাঁ, এই কটা জিনিস জানা থাকলে আমরা এবার এর ছবিগুলো আঁকতে পারবো। তাহলে প্রথম একটু হেডিং দে, প্রথমটা হচ্ছে আপাতত হেডিং দে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের প্রথমটা হচ্ছে বস্তু অসীমে। সেই বস্তু অসীমে এই অবস্থায় আমি দুটো ছবি দেখিয়েছি, কেননা আমাকে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস এই দুটো বোঝাবার দরকার ছিল। সেই জন্য দুটো ছবি আছে, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসছে, একটা প্রধান অক্ষের সঙ্গে একটু অ্যাঙ্গেল করে সমান্তরাল রশ্মি আসছে। অসীম থেকে আসছে মানে তাদের সমান্তরাল রশ্মি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সদ্বিম্ব গঠিত হচ্ছে। আচ্ছা, এটা হলো। নেক্সট এবার যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে বস্তু অসীম আর 2f এর মধ্যে, সেখানে প্রতিবিম্ব কি হবে, এই ছবিটা একটুখানি আঁক। এক্ষেত্রে দেখ আমরা দুটো মানে রশ্মির সাহায্য নিয়েছি। দর্পণে যেমন তিনটে রশ্মির মধ্যে যে কোনো দুটো নিয়ে কাজ করা যেত, এখানেও তাই তিনটে রশ্মি আমরা মেন ইউজ করি। একটা হচ্ছে বস্তু থেকে যে রশ্মিটা সমান্তরাল ভাবে যাবে, সে লেন্স থেকে বেরোনোর পর মুখ্য ফোকাস দিয়ে যাবে, যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সে সোজা বেরিয়ে যাবে 2 নম্বর। আর একটা, যদি কোনো রশ্মি এই পাশের যে ফোকাস পয়েন্ট এইখান দিয়ে এসে যায়, তাহলে সে সমান্তরাল ভাবে বেরোবে। তাহলে এই তিনটে রের যে কোনো দুটোকে ইউজ করতে হয় আমার। তাহলে এই ছবিটা এঁকে নিয়ে দেখি একটুখানি, সেই ছোটবেলায় এঁকেছিলি টেনেতে মনে হয়, আর একবার এঁকে নাও। বস্তু অসীম আর 2f এর মধ্যে, তাহলে ইমেজ কোথায় হবে? হ্যাঁ, গ্যাপ নিবি মানে ফোকাসটা, ফোকাস তোর ইচ্ছা, তুই 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যা খুশি নে। যা নিবি কিন্তু মেপে নিবি, মানে এফ যদি 2 নিস তাহলে মানে এফ থেকে 2f 2 নিবি, তাহলে কিন্তু লেন্সের ছবি আঁকতে দেবে,
তোর লেন্সটাকে আমি বললাম না যে কতটা মোটা করব কতটা সরু করবো কোনো ম্যাটার করে না। অনেকে এইগুলো চাঁদা বসিয়ে করে, এই কার্ভ গুলো দরকার নেই, সময় বেশি যাবে। কম্পাস থাকে, কম্পাস চাঁদা কম্পাস বসিয়ে করবি না, চাঁদা বসিয়ে করে নিবি, তাড়াতাড়ি হবে অনেকটা। কেননা আমরা এইগুলোকে অ্যাকচুয়ালি ইউজ করবোই না। আমি এই অ্যাপারচারের মাঝে একটা লাইন সবসময় টেনে নেবো। আমি যা কিছু রে আনবো এইটা অব্দি নিয়ে আসবো, এখান থেকে বাঁকাবো। কেমন? অনেক ক্ষেত্রে ছবিতে থাকে যেটা রশ্মিগুলো আসে লেন্সের এই গায়েতে, তারপর সেখান থেকে বাঁকানো হয়। সেরকম না করে করবি কি, এই ভেতর অব্দি নিয়ে আসবি লাইনটা অব্দি, সেখান থেকে বাঁকাবি। তাই লেন্সের এই সাইড দুখানাকে তুই কম্পাস দিয়ে করলি কি চাঁদা দিয়ে করলি কিছু ম্যাটার করে না। কতটা রোগা কতটা মোটা আমার কাছে এখানে দরকার নেই কিছু। কিন্তু এফ আর 2F এইগুলোকে কিন্তু একদম প্রপার স্কেল দিয়ে মেপেই নিতে হবে, নাহলে আঁকা মেলাতে পারবি না। হ্যাঁ, C1 লিখতে পারিস বা 2F ও লিখতে পারিস। আঁকা হলে বলবি। অনলাইনে যারা আছিস তারা কি ঘুমোচ্ছিস নাকি রে? না স্যার। না না। আপা আপা আছিস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। স্যার বাকিগুলো করে নিচ্ছি। করে নিয়েছিস? আচ্ছা, এখানে আমাকে একটু বলতে হবে, এখানে ছবিটা দেখে বলতো প্রতিবিম্বের যদি প্রকৃতি বলতে বলা হয় কি কি বলতো? অবশিষ্ট রিয়েল প্রথমে ফটো বলতে হয় সদ অসৎ বলে দিবি, সদ। পদ। তারপর এবার ফরওয়ার্ড। সদ্বিম্বই হবে। আচ্ছা এই, রিয়েল বললাম তো। হ্যাঁ ঠিক আছে, এইটা যে জেনে গেলাম। এইবারেতে দেখ, আমরা জানি লাইট রে যে পথকে ফলো করে সেটা হচ্ছে রিট্রেসেবল। রিট্রেসেবল মানে তুই যদি উল্টো দিক সবকিছু, মানে যেটা তোর ইমেজ, সেখানে ইমেজের সমান যদি একটা অবজেক্ট রাখা হয়, তাহলে উল্টো দিক থেকে আলো যদি এরকম করে, তারা গিয়ে এখন যেখানে তো অবজেক্ট আছে সেখানেই তোর ইমেজ তৈরি করছে। লাইট রে এই প্রপার্টি ফলো করে, মানে যেভাবে বেঁকে বেঁকে ধর একাধিকবার প্রতিসরণের পর এদিক ওদিক বেঁকে আলো বেরোচ্ছে কোনো দিক দিয়ে, যেখান দিয়ে আলো বেরোচ্ছে যদি সেম ভাবে আলো ওখানে ইনসার্ট করতে পারিস, একই রকম ওই পথ ফলো করে আবার উল্টো দিক থেকে এপাশে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ফেরত আসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বস্তু যদি থাকে এফ আর 2F এর মধ্যে, যেমন এক্ষেত্রে আছে দেখ, বস্তু যদি থাকে এফ আর 2F এর মধ্যে, মানে ইমেজ যেখানে আছে সেখানে যদি বস্তু রাখে, তাহলে প্রতিবিম্ব কোথায় হওয়ার কথা? 2F থেকে ইনফিনিটির মধ্যে। সেক্ষেত্রেও প্রতিবিম্ব হবে সৎ, প্রতিবিম্ব হবে অবশিষ্ট। অবশিষ্ট কারণে আমার এখানে বস্তু নিচের দিকে হলে প্রতিবিম্ব উপরের দিকে হচ্ছে, তাহলে অবশিষ্টই হচ্ছে। প্রতিবিম্ব অবশিষ্ট আর বিবর্ধিত, এটাতে কারো আপত্তি নেই তোরে? আচ্ছা, তার মানে বস্তু যদি এফ আর 2F এর মধ্যে থাকে, তাহলে প্রতিবিম্বর কি প্রকৃতি সেটা আমরা বুঝতে পারলাম। ছবিটা বাড়িতে আঁকবি কিন্তু সেটাও, এখানে আঁকবো না, এগোতে হবে। এবারে বস্তু যদি এসে যায় এফ এর ভেতরে, আলোক কেন্দ্র আর ফোকাস দূরত্বের মধ্যে যদি বস্তু থাকে, তখন কিরকম প্রতিবিম্ব থাকে? অসদ্বিম্ব হবে। ঠিক, এটা তাহলে মনে হচ্ছে যেটা আদর্শ কাঁচ হিসেবে আমরা সেই বলতাম। হ্যাঁ, আর বিবর্ধিত হবে। তার মানে প্রতিবিম্ব হবে অসৎ, প্রতিবিম্ব হবে সমশীর্ষ আর বিবর্ধিত। তাহলে লেন্সে মিররের ক্ষেত্রে যেমন সিচুয়েশন ছিল, লেন্সেও সেম। যদি প্রতিবিম্ব সৎ হয় সবসময় উল্টে যায়, কেমন অবশিষ্ট হয়ে যায়। প্রতিবিম্ব অসৎ হলে সমশীর্ষ হয়। আচ্ছা, এবারে বিবর্ধিত হবে কি হবে না সেটা আলাদা কথা। যেমন ওখানে ছিল অবতল দর্পণ দিয়ে যদি প্রতিবিম্ব হতো তাহলে বিবর্ধিত হতো, উত্তল দর্পণ দিয়ে হলে হতো না বিবর্ধিত, কর্বাকৃতি হতো। এখানে কিন্তু ওই উল্টো পুরোপুরি, এখানে যদি উত্তল লেন্স দিয়ে প্রতিবিম্ব অসৎ হয় সে হবে বিবর্ধিত, আর অবতল লেন্স দিয়ে যখন প্রতিবিম্ব হবে সে তো অসৎই হবে, সে কিন্তু হবে খর্বাকৃতি। তার মানে তুই এখানেতে এই ছবিগুলো তো সব আঁকলি, 106 নম্বর পাতায় একটু বইতে আয়, ওটাই দাগ দে। বইতে 106 নম্বর পাতায় এসে যে 3.5.1 যে সেকশনটা আছে ওইটাই দাগ দিবি।
সেটা হচ্ছে এই যে উত্তল লেন্সের জন্য বিভিন্ন সিচুয়েশনে, যেটা আমরা আলোচনা করলাম, বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তার প্রকৃতি কি হবে, সেগুলো আছে। একই সঙ্গে অবতল লেন্স দিয়েও প্রতিবিম্ব গঠন আছে, দেখতে পেয়েছিস? অবতল লেন্স দিয়ে প্রতিবিম্ব গঠনটা একটুখানি এখন হাতে করে এঁকে নে। এইটা তোদের আঁকা খুব একটা প্র্যাকটিস আছে বলে আমার মনে হয় না। বেরিয়ে যাবি যদি 9:15-20 অব্দি দিস একটু সময়, তাহলে ভালো হয়। 9:40 বাড়িতে ফোন করে দেবো, তাহলে ফোন করবো। আজকে এই জায়গাটা একটুখানি ধরিয়ে না দিলে না, সোমবার পুরো উড়ে বেড়াবে, বাজি পুড়িয়ে যাবি তাহলে। আর স্যার বাজি পোড়াই না। ফাটাস? আপা কি বোম ফাটাস নাকি রে? না না, আপা অন্য বাজিতে বিশ্বাসী। হ্যাঁ, কি বাজি? ঘুড়ি বাজি? আমি বলছিলাম আপা চরকি বাজির মতো ঘুরে বেড়াচ্ছে আর কি। তোরা কি ভাবলি? আপা নিজে কি ভেবেছে সেটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, অসুবিধা নেই তো। তুমি নিচে আসবে? তাহলে অসুবিধা নেই, নিচে এলে একটু বসতে। আচ্ছা, এইখানেতে ওই অবতল লেন্স দিয়ে যে বসে আছিস, কি বললাম যে অবতল লেন্স এটা আঁক খাতা। এই তো 107 পাতায় চিত্র 3.28। এগুলো আঁকা প্র্যাকটিস করতে হবে বাবা। আচ্ছা, এইখানেতে আঁক 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 আঁক। এফটা একটা দুপাশে আমার চাই। আচ্ছা, এই যে স্কেলটাকে আমি নিয়ে এসেছি, তোরা কি স্ক্রিনে স্কেল দেখতে পাস যারা অনলাইনে আছিস? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে স্কেলটা দেখা যায়, তোরা দেখতে পাচ্ছিস না কিন্তু। হ্যাঁ, এটা স্কেল এখানে ধর এখানে আছে, অনলাইনে দেখতে পাওয়া যায় স্কেলটা। আমিও দেখছিলাম, অনলাইনে করলে দেখতে পাওয়া যায়। আচ্ছা, ধর আমি এখানেতে 3 সেন্টিমিটার, এখানে একটা 3 সেন্টিমিটার নিলাম দুপাশে। এবার স্কেলটাকে হাঁটিয়ে দিই, তাহলে এইটা আমার এদিকে এফ, এদিকে এফ ডিস্টেন্স। বস্তুকে কোথাও একটা রাখ, এখানে পিকিউ এখানে রেখেছে। আচ্ছা, এইবার যেটা আমরা করতে পারি, আচ্ছা আমরা তো ওই সাইডের এফটা না আসলেও হতো। আমি এখানে করব কি, একটা সমান প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা লাইট গেছে, সে গিয়ে এমন করে প্রতিষ্ঠিত হবে যেন তোর মনে হবে যে এই ফোকাস থেকে বেরোচ্ছে, এখান থেকে আসছে। এটা গেল। আর একটা রশ্মি তো আলোক কেন্দ্র দিয়ে গেলে ডাইরেক্ট চলে যাবে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার নেই, এটা তো সবসময়তেই তোর অসৎ বিন্দুই হবে। তাহলে তোর এখানে প্রতিবিম্বটা তৈরি হইল কোথায়? এই যে অসৎ বিম্বকে ডটেড লাইন দিয়ে আঁকবি সবসময়, কেমন? এটা ভুলে যায়। অসৎ বিম্ব, তারপর এই যে এই রশ্মিটা যে অ্যাকচুয়ালি এখানে নেই, মনে হচ্ছে যেন এখান থেকে আসছে, এই পোর্শনটা ডটেড লাইন, এইগুলো একটু মেনটেন করবি পরীক্ষাতে। এইটা ছোটখাটো কারণে নম্বর কেটে গেলে না বিশাল খারাপ লাগে তখন।
তাহলে এই লেন্স চ্যাপ্টারটাতে তোরা মিররের সঙ্গে প্রচুর মানে সিমিলারিটি পাবি। অঙ্কগুলো একই ধরনের টাইপ পাবি, অঙ্কগুলো বুঝতে কিন্তু হবে। স্যার প্রতিবিম্বটা মিথ্যাচারী। হ্যাঁ, এরা অসৎ দেয় তো, আমরা তো অসৎ বলবো। অসৎ বিম্ব, আমরা কাউকে অসৎ বলি না। কি হলো, এই ছবিটা হয়েছে তো? আসে নে, এইবারে দেখ তোদের আছে হয়েছে। আর তুই আবার এইখানে পর কেন আসবি? তোর কোথায় পেন্সিল স্কেল আনিস না কেন? লাইট পড়া হচ্ছে আর তুই স্কেল পেন্সিল আনবি না? তোর ওটাতে কতখানি ভারী হয় ব্যাগ? তোকে আমি ভাবছিলাম যে বর্ডারে পাঠাবো, যুদ্ধ টুদ্ধ লাগবে, তুই তো ভালো মানে যুদ্ধ করতে পারবি। তোর যা চেহারা, তুই গুলি মেরে সাইড হয়ে যাবি। তুই সংস্কৃতি 2 ডাইমেনশনাল ফিগার, আর কেউ দেখতে পাবে না। লম্বা হলেই বা, সাইড হলে কে দেখতে পারবে? যত লম্বাই কর না কেন, সাইড তো হয়ে গেল ব্যাস। আর গুলি লাগবেই না তোর গায়ে। স্যার আপনি কি 4 ডাইমেনশনাল? আমি হতেও পারে, এই যা চেহারা, হয়তো আর একটা ডাইমেনশনে তো তার এফেক্ট পড়ে যাচ্ছে। স্পেস স্পেস টাইম হয়তো কার্ভ করে ফেলেছি আমি বসে থেকে। হ্যাঁ হয়তো উঠছে হয়তো। স্যার লাইট দেখে যাচ্ছে ওটা পাশে যাওয়ার সময়। মাল্টিভার্সের কটা ইউনিভার্স যে নষ্ট করে ফেললাম কি জানি। স্যার লাইট তো দেখে যাচ্ছে ওটা পাশে যাওয়ার সময়। লাইট দেখে যাবে আমার পাশ দিতে আসছে। আচ্ছা এই দেখ, তারপরে যেটা আছে লেন্স চেনার পদ্ধতি, সেই মিরর চেনার পদ্ধতি ছিল। এটা এবার বল, লেন্স চেনার পদ্ধতি তাহলে একই রকম সিমিলারিটি বল, কি করে চিনবি কোন লেন্স? জলে ডুবিয়ে লেন্স চিনবি বলছে ছেলে। এ সুধা মোটামুটি ঠিকঠাক যাচ্ছিলি। লেন্সটাকে অবজেক্টের খুব কাছে রাখতে হবে। এবার যদি দেখা যায় যে তার মানে অসৎ বিম্বহার হচ্ছে, যদি প্লেন মানে একটা প্যারালাল গ্লাস প্লেট থাকে, তখন হবে কি আমরা সম সাইজের একটা মানে প্রতিবিম্ব দেখব উল্টো দিক থেকে। না, হাত দিয়ে বুঝতে পারবি না তো। যদি রেডিয়াস অফ কার্ভেচার খুব বেশি হয় না, তখন হাত দিলে বুঝতে পারা যায় না যে পেট মোটাতে হাত বোলাচ্ছিস না পেট উল্টো দিকে ঢোকাতে। তুই আমার পেট দেখে তুলনা করলে হবে। বা অনেক ক্ষেত্রে হয় কি, ভেতরে ধর লেন্স আছে, তার উপরটা একটা কাঁচ কাঁচ দিয়ে এরকম ঢাকা হয়, তুই লেন্সে অ্যাকচুয়ালি হাত দিতে পারছিস না। সেই সব ক্ষেত্রে কি করবি? তাহলে যদি তুই অবজেক্টকে খুব কাছে রাখিস, তখন যদি দেখিস অবজেক্টটা যে সাইজে সেম সাইজেরই তুই দেখতে পাচ্ছিস, তাহলে হচ্ছে সেটা সমান্তরাল কাঁচ ফলে। যদি দেখিস যে তার চেয়ে ছোট দেখছিস, তার মানে হচ্ছে তোর এইটা অবতল লেন্স। আর যদি দেখিস যে বড় দেখছিস, তাহলে হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা এটা হয়েছে তো। নেক্সট হচ্ছে লেন্সের সমীকরণ। এই যে লেন্সের মাধ্যমে এই যে তোর প্রতিবিম্ব তৈরি হলো, তারা এই সমীকরণ মেনে চলে। তাহলে মিররের ক্ষেত্রে যে সমীকরণ ছিল 1/v প্লাস 1/u সমান 1/f, হ্যাঁ বলছি, এখানে সেম টাইপের ইকুয়েশনই ফলো করে, শুধু প্লাসের জায়গায় মাইনাস। তাহলে মিররের ইকুয়েশন আর লেন্সের ইকুয়েশন এক প্লাস ছিল, এখানে সেটা মাইনাস। পরীক্ষায় যেটা গুলো কোনটা প্লাস দেবো কোনটা মাইনাস দেবো, তাই তো। লেন্সের ক্ষেত্রে প্লাস দেবো নাকি মিররের ক্ষেত্রে প্লাস দেবো, এইটা মনে রাখার অ্যাজ সহজ উপায় কিছু নেই। কেমন মনে রাখবি, প্রথম শিখেছি মিরর, ওটা প্লাস, প্রথম যোগ শিখেছি, তারপর বিয়োগ শিখেছি, তারপর এসছে লেন্স, তারপর বিয়োগ এসছে। এছাড়া এখানে মনে রাখার কোনো সোজা উপায় আমি বলতে পারবো না। লাগবে এইটার প্রমাণটা আসবে, সেটা আমরা নেক্সট ক্লাসে যখন থিওরি করবো, মানে সামনে সোমবারের পরের সোমবার হয়তো আমরা করবো। আজই হচ্ছে হ্যাঁ যে ক্র্যাশ কোর্স চলছে।
টপিক গুলো কি একটু একটু তো বুঝছিস, যে একদম যে বুঝছিস না তা তো নয়। প্রমাণটা কি করে আসছে সেটা নয় পরে দেখবো, কিন্তু জিনিসগুলো তো বুঝে যাচ্ছে। এটাই আমার কাছে এখন অনেক, সিলেবাসে যেটুকু সময়, হ্যাঁ তখন অঙ্কগুলো করে নেবো বা কেডি গুলো একটু দেখবো। এই সেমিস্টারটাতে হচ্ছে কেডি ভালোভাবে করতে হবে, কেননা এমসিকিউ তো করা হচ্ছে না। হ্যাঁ আসবি, সোমবারটা কি করবি? ওই রেকর্ডিং করে দিয়ে রাখবো, ওরা সময় মতো শুনবে। একটা সোমবারই তোদের মিস যাচ্ছে খালি নাকি? শুক্রবারটাই কি থাকছে ভাষার? নবমী তো বুধবার, বুধবার তো নবমীর ছুটি দিচ্ছে, তাহলে দশমী বৃহস্পতিবার, তাহলে শুক্রবারটা দশমী হবে হয়তো। মানে ওরা আসবে না, আসবে রেকর্ডিং হচ্ছে, এটা আমি দিয়ে দেবো কিন্তু। এই যে বললি রেকর্ডিং হচ্ছে কিনা আমি শিওর না, রেকর্ডিংটা ঠিকঠাক হয় কি? তুইও আসবি না? হ্যাঁ পাঠাবো কি, আমি তো এটাই আপলোড করে দিই, আবার কে মাঝখানে কাটাকাটি করবে? হ্যাঁ তাহলে আর কি আছে, খুললেও ওইসব এত গল্প কথা কে দেখবে, স্কিপ করে করে দেখে নিবি। আচ্ছা দেখ, লেন্সের সমীকরণটা লিখেছিস, ম্যাগনিফিকেশনের ফর্মুলা আগেরটাই ছিল মাইনাস ভি বাই ইউ, এখানে হবে শুধু ভি বাই ইউ। তার কারণ আমরা সবসময়তে যদি সমশীর্ষ হয় তাকে পজিটিভ ম্যাগনিফিকেশন ধরবো, যদি অবশীর্ষ হয় নেগেটিভ ধরবো। এই ক্ষেত্রে সদ্বিম্বর ক্ষেত্রে ভিটা হয় পজিটিভ, ইউটা হয় নেগেটিভ। হ্যাঁ সদ্বিম্ব উল্টো হয়, তাহলে ম্যাগনিফিকেশন নেগেটিভ আসতে গেলে আমাকে এখানে সামনে নেগেটিভ দিলে হবে না। এখানে যদি ভিটা পজিটিভ ইউটা নেগেটিভ হয় তাহলে এমটা নেগেটিভ হচ্ছে, তাহলে অবশীর্ষের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন নেগেটিভ হলো। তাহলে মোট কথা হচ্ছে এখানে এম এর সামনে, এম এর এক্সপ্রেশনের সামনে মাইনাস নেই, শুধু ভি বাই ইউ। তারপর হচ্ছে লেন্সের সমবায়, যদি একাধিক লেন্স পরস্পর গায়ে গায়ে লাগানো থাকে সেই ক্ষেত্রে তুল্য ফোকাস দূরত্ব কি করে বার করবে? সেটা বলতে পারা যায় যে লেন্সের পাওয়ার আমরা জানি হচ্ছে পি ইকুয়াল টু 1/f ধরা হয় এসআই সিস্টেমে, যদি সিজিএস এ ধরি তাহলে 100/f। কেমন? এত ডায়াপ্টার ইউনিটে। তাহলে লেন্স যখন সমবায় থাকে, মানে ধর একটার পর একটা লেন্স গায়ে গায়ে লাগিয়ে রাখা হয়েছে, তাহলে হয় কি টোটাল যেটা কম্বিনেশন অফ লেন্সের যে পাওয়ার হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেন্সগুলোর পাওয়ারের যোগফল, বা অন্যভাবে বললে কম্বিনেশন অফ লেন্সেস এর যেটা ফোকাস হবে সেই যদি এফ হয় তাহলে 1/f হবে 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 এইভাবে যাবে। এবার এখানে যে ছবিতে দুটোই উত্তল লেন্স আছে সেই জন্য f1 f2 দুটোই পজিটিভ, যদি একটা উত্তল একটা অবতল থাকতো কেমন, তাহলে হয়তো f1টা পজিটিভ হতো f2 নেগেটিভ হতো। তাহলে সেই যে তুল্য লেন্স বেরোচ্ছে একটা, সেটা উত্তল হবে না অবতল হবে সেটা ডিপেন্ড করে থাকবে কোনটা বেশি কোনটা কম। কেমন? ধর f1টা পজিটিভ f2 নেগেটিভ এরকম ভেবে দেখো, তাহলে f2 যদি কম হয় তাহলে 1/f2 বেশি 1/f1 এর চেয়ে, মানে পাওয়ারটা তার বেশি। মনে রাখবি যে লেন্স ধর প্যারালাল রশ্মি এসেছে, যত তাড়াতাড়ি তাকে কনভার্জ করাতে পারছে তার পাওয়ার তত বেশি, মানে ফোকাস দূরত্ব কম মানে হচ্ছে সে তত বেশি পাওয়ারফুল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তার পেট তত মোটা করতে হবে। সমান্তরাল কাঁচ ফলকের দিক রাখলে হতে শুরু করে। মিউ দিয়েও চেঞ্জ করা যায়, মেটেরিয়াল চেঞ্জ করলেও হবে, শুধু পেট মোটা না করলেও হবে। তাহলে এইটা বোঝা গেছে। এইবারে হচ্ছে এই যে লেন্স মেকারস ফর্মুলা, এটা একটু হেডিং দে, লেন্স মেকারস ফর্মুলা বা লেন্স নির্মাতা সূত্র, এটা আগে পড়েছি তাই তো, হেডিংটাতে বোঝাচ্ছি। লেন্স মেকারস ফর্মুলা মানে যারা তার লেন্স বানাবে, একটা এই ফোকাল লেন্সের একটা লেন্স দরকার, চশমার জন্য হোক যে কারণে হোক, তারা যে ফর্মুলা মেনে লেন্স বানায় সেটা হচ্ছে এইটা। হ্যাঁ তারা, সেই তুই একই প্রশ্ন করছিস, যে যে গাড়ির মেকানিক সারাচ্ছে সে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জানে? তার কি দরকার পড়ে সবসময়? হতে পারে জানে, না সে তো জানে
তার কাছে যন্ত্র আছে, সে জানে এত পাওয়ার দিতে গেলে কি করে কি করতে হয়, সেগুলো সে জানে। হ্যাঁ, যন্ত্রটা কি করে কাজ করছে সে জানে, ওটাই তো দরকার। এটা আমি আমি খড়গপুরে একটা কোর্স করছিলাম, সেখানে এরকম একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হতো। সেই ইনস্ট্রুমেন্টটা রিডিং নিলে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য, মানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা সবসময় থাকে, তার জন্য একটা নয়েজ আসতো যন্ত্রটাতে। এবার সেই স্যার আমাকে ক্লাসে তুলেছেন, তুলে বলছে এই নয়েজ ক্যান্সেলেশন কি করে করবো। তার একটা ডিটেল মানে পোর্শন ছিল কি করে নয়েজটাকে তাড়াতে হয়, সেটা বোঝালাম স্যারকে, এই ফিল্টার টিল্টার হ্যানা ত্যানা বুঝিয়ে। স্যার খানিকক্ষণ শুনে খুব বিরক্ত হয়ে পাশে একটা ছেলেকে বললো, বল কি করে করবি নয়েজ ক্যান্সেলেশন। সে বললো যে স্যার যন্ত্রটাতে একটা বাটন আছে নয়েজ বলে, নয়েজ রিডাকশন বলে, ওইটা টিপে দিলে আর নয়েজ থাকে। ঠিক হয়েছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা হচ্ছে একই। আমি চিরকালই থিওরিটিক্যাল ফিজিক্সের লোক, ঠিক আছে, আর সেই ছেলেটি হচ্ছে অ্যাপ্লাইড। হ্যাঁ, সে কি করে হচ্ছে না হচ্ছে তাতে জানার দরকার নেই, মেশিনে তো সুইচ দিয়েছে একটা নয়েজ ক্যান্সেলেশন, আমি সেই সুইচটা অ্যাপ্লাই করি। সে কি করে, হ্যাঁ সে কি করে করছে তা আমার জানার দরকার নেই, তার ভেতরে সে কি করছে। না সেই মানে সেই প্রশ্ন বোঝার তফাৎ। আচ্ছা, এই এই ফর্মুলাটা দেখ কি কি আছে। 1/f is equal to mu minus 1 into 1/r1 minus 1/r2। এই r1 আর r2 হচ্ছে, এই যে ছবিটা ধর একটা লেন্স এঁকেছি, ধর আমার অবজেক্ট আছে বাঁ দিকে, অবজেক্ট যদি বাঁ দিকে থাকে, তাহলে প্রথম আলোক রশ্মি এসে পড়বে এই তলটায়, তাহলে এইটাকে বলবো প্রতিসরক তল 1, প্রথম প্রতিসরক তল। তারপর এইটা হবে আমার দ্বিতীয় প্রতিসরক তল। তাহলে r1 হচ্ছে প্রথম প্রতিসরক তলের যেটা রেডিয়াস অফ কার্ভেচার, r2 হচ্ছে দ্বিতীয় প্রতিসরক তলের রেডিয়াস অফ কার্ভেচার। এই ছবি অনুযায়ী প্রথম প্রতিসরক তলের রেডিয়াস অফ কার্ভেচার আমাকে এইরকম ভাবে মাপতে হবে, আসছিল বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে ওটা পজিটিভ হবে, তাহলে r1টা এখানে পজিটিভ। দ্বিতীয় প্রতিসরক তলের রেডিয়াস অফ কার্ভেচার তোকে মাপতে হবে এদিক থেকে এদিকে গিয়ে r2টাকে, তাহলে ওটা নেগেটিভ। তাহলে r2 নেগেটিভ, সামনে অলরেডি একটা নেগেটিভ সিম্বল রয়েছে, তাহলে আলটিমেটলি নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখ এই জিনিসটা আমি পেলাম পজিটিভ এই উত্তল লেন্সের জন্য। মিউটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 1, ধর বায়ুর সাপেক্ষে কাঁচ মাধ্যম যদি ধরি, তাহলে এই পোর্শনটাও নিজে পজিটিভ। তাহলে দুটো জিনিস যে প্রোডাক্ট হিসেবে রয়েছে, তার প্রথমটাও পজিটিভ, সেকেন্ডটাও পজিটিভ, তাহলে গুণফল হবে পজিটিভ। তাহলে এটা আমি একটা উত্তল লেন্স পাবো, তার ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এটাই যদি অবতল লেন্স হতো এরকম সিচুয়েশনে, তখন দেখ r1টা মাপছি আমি এই দিক থেকে এদিকে গিয়ে, মানে r1 হচ্ছে নেগেটিভ, এটা প্রথম প্রতিসরক তল। তখন দ্বিতীয় প্রতিসরক তলটা তখন r2টা হয়ে যেত পজিটিভ, কেমন। তাহলে তোর এক্সপ্রেশনে r1 নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস চলে আসতো, r2টা পজিটিভ, ওর সামনে অলরেডি একটা মাইনাস আছে, মানে এই যে সেকেন্ড পোর্শনটা পুরোটাই তোকে একটা নেগেটিভ জিনিস দিচ্ছে। সামনের মিউটা গ্রেটার দ্যান 1 হওয়ার জন্য সামনের পোর্শনটা পজিটিভ আছে, তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ তোকে দেবে নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে যে ফোকাস দূরত্ব পাবি সেটা নেগেটিভ হবে, সেজন্য অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ। এখানে তুই মেনে নিলি। এইবারে একটা তোদের প্রশ্ন থাকতো, মনে করে দেখ একটা উত্তল লেন্সকে যদি জলে ডোবানো হয় সে অবতল লেন্সের মতো আচরণ করবে, তখন তোরা ক্লাস টেস্টটা ব্যাখ্যা দিতে পারিস না, এখান থেকে তার ব্যাখ্যা পাবি। উত্তল লেন্সটাকে যখন জলে ডোবানো হয়েছে তখন এই ফর্মুলার সেকেন্ড পোর্শনটা কিন্তু এখনো পজিটিভ, এর তো কোনো চেঞ্জ হয়নি, কিন্তু প্রথম যে পোর্শন দেখ মিউটা জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরণকে 1-এর চেয়ে কম, তাহলে মিউটা যদি 1-এর চেয়ে কমে যায় তাহলে মিউ মাইনাস 1 নেগেটিভ দেবে, তাহলে সেকেন্ড পোর্শনটা পজিটিভ, প্রথম পোর্শনটা নেগেটিভ, আলটিমেটলি প্রোডাক্ট করলে নেগেটিভ। তাহলে যে লেন্সটা বায়ু মাধ্যমে ছিল উত্তল, মানে এফটা পজিটিভ ছিল তাকে যেই জলে ডুবিয়ে দিবি এফ এর ভ্যালুটা হয়তো সেম, ভ্যালুটাও সেম থাকবে কারণ মিউটার ভ্যালুটাও তো চেঞ্জ হচ্ছে, তাহলে ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে প্লাস এই সিম্বলটা সাইনটা। হ্যাঁ, বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মিউ, কাঁচের সাপেক্ষে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এক, না 1-এর চেয়ে কম হয়।
ঠিক আছে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে কম হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা পয়েন্ট সামথিং হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য ওটা তখন অবতল লেন্সের মতো বিহেভ করবে। আর এই অবতল লেন্স যেটা আগে ছিল নেগেটিভ, মানে তার এই পোর্শনটা আসে নেগেটিভ, এই পোর্শনটাও তখন নেগেটিভ এসে যাবে জলের তলায় ডোবালে, নেগেটিভ ইন্টু নেগেটিভ করে পজিটিভ হয়ে এটা তখন উত্তল লেন্সের মতো বিহেভ করবে। তাহলে এখন যদি দেখি এবার এই কোশ্চেনটাই আবার আসে যে একটি উত্তল লেন্সকে জলে ডোবালে অবতল লেন্সের মতো আচরণ করে, ব্যাখ্যা দাও, তোকে এই লেন্স মেকার ফর্মুলা লিখে এবার কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তুই নিজেও একটুখানি বেশি জিনিসটাকে মানে কনফিডেন্ট হলি যে কেন হয় বুঝলাম, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এইটা যেই হয়ে গেল এবার আমরা একটু অঙ্কতে যেতে পারি। এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য তুই মোটামুটি রেডি? হ্যাঁ, আরো কিছু জিনিস আছে, সময় তো লাগবে, সেটা আমি বলিনি এখনো, কিন্তু মোটামুটি অঙ্কের জন্য তুই তৈরি হয়েছিস। তন্ময়টা কি সেই সিধা কাবাব পার্টিতে এসে ল্যান্ড করবে নাকি? ভাষাটা যাবি দেখতে? হ্যাঁ, বৃহস্পতিবারটাই তো ভাইফোঁটা নাকি? হ্যাঁ, ঠিক আছে, ভাইফোঁটার দিনে তো পাবো। আমি তো সোমবার রাত্রে যাবো, তোদের করিয়ে নিয়ে যাবো। থাকে, তোদের কাকিমা ওখানেই থাকে। ভাষার আমি 1 বছরই দেখতে গেছিলাম বিয়ের পরে, সেবারে প্রশংসা মানে খুব ছোট, ভেবেছিলাম যে ওকে তো রেখে যাচ্ছি বাড়িতে, তো আমরা মোটামুটি 8 ঘন্টা 1 ঘন্টা ঘুরে চলে আসবো। এদিকে ভাসানের ওই জনস্রোতের মধ্যে ঢুকে গেছি, আর উল্টো দিকে আসতেই পারি না রে, মানে পুরো এক চক্কর কেটে আবার আগের পয়েন্টে ফিরতে হয়েছে আমাকে। যে গলি দিয়ে ধর বাইপাস করতে যাচ্ছি, এপাশ থেকে ওপাশ দিয়ে যাচ্ছি, সেইখানেই এত ভিড় যাওয়া যাচ্ছে না, মানে মানুষের ভিড় তো এরকম ভাবে আটকে দিতে পারে আমি মানে ভাবতে পারিনি। আমরা উল্টো দিকে আসতে পারলাম না, ওইভাবেই ঘুরে যেতে হলো পুরো, মানে পুরোটা চক্কর কেটে তারপর আবার আসলাম। সে তো কাকিমার সঙ্গে রাগারাগি হয়ে গেল, তুমি তো বলবে যে এরকম পারা যাবে না, সে বলছে আমিও অতটা বুঝতে পারিনি, পারবো না। বাচ্চাটাকে রেখে যাওয়া তো, ও তো ধর কান্নাকাটি করবে, মাকে না দেখতে হবে এখন। আর রাত্রিরে তো, কিন্তু দেখে বেশ ভালো লেগেছিল, অনেক কিছু করে। কার্নিভাল অনেক ভালো। কি এটা দেখছিলাম। আচ্ছা, পেজ 152-তে চলে আয়। পেজ 152-তে, আচ্ছা এটা তো অনুষ্কা তো এটাও মনে হয় পাঠিয়ে দিয়েছে নাকি গড়িয়ে তাহলে। ডিসপারশন অফ স্ক্যাটারিং অফ লাইট, এই নে পেজ 152 এর প্রথমটা শুরু কর বসে না থেকে। এই 152 এর প্রথমটাই কর দেখি। হুম, হ্যাঁ উত্তর লেন্স বলেছে মানে ফোকাস দূরত্ব পজিটিভ ধরবে, ওই ফর্মুলাতে লাগিয়ে কর 1/v - 1/u = 1/a।
ইউটা হচ্ছে নেগেটিভ হবে। এক একটা হলে বলবি। তোদের নেক্সট পরীক্ষার আগে কি এই পরীক্ষার রেজাল্ট বেরোবে? উচিত তো অনেক কিছু, এমসিকিউ দেখতে চেক করতে কতক্ষণ সময় লাগে না? চাইলে তো বার তো করেই দিতে পারে, কিন্তু করবে কি? আচ্ছা, এক একটা হয়ে গেলে পরে করবি হচ্ছে চারেরটা। যাদের এক একটা হয়ে গেছে চারেরটা কর। এক একটা হয়ে গিয়ে থাকলে চারেরটা কর। বিবর্ধন হচ্ছে ভি বাই ইউ। হুম, ওটা হয়ে গেলে চারেরটা করবি। হুম, 2 দিন বাড়িতে। হ্যাঁ, দয় হস্তান্ত দিবি। 4 হ্যাঁ। একটু উল্টে দিয়েছে স্যার, তাহলে পেরে যাবি। তাহলে 6-এরটা কর। এটা উল্টে দিতে হবে, 6-এরটা কর। ছয় আর 7 দুটোই করবি। কোহলি খেলবে? কি আছে ওই বইতে? ইন্ডিয়া যাচ্ছে, অস্ট্রেলিয়া আসছে। অস্ট্রেলিয়া সিরিজ মানে কি 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 হবে? টেস্ট টেস্ট নেই, টেস্ট তুলেই দিচ্ছে মনে হয় নাকি? সবাই নিজের নিজের মানে সবটুকুরই নিজের গুহায় সেই সিংহ ওরকম ব্যাপার। যে তো সেই যুগের অস্ট্রেলিয়াকে তোরা দেখিস নি? অস্ট্রেলিয়া সেই আমাদের যুগে তো অস্ট্রেলিয়ার লাস্ট 10 নম্বর উইকেটে ম্যাচ জিতিয়ে দিয়ে আসতো একা টেনে, এরকম ব্যাপার ছিল। মানে যে লাস্টে ব্যাট করতে নামে তারও সেঞ্চুরি থাকতো, তুই দেখিস মানে খুলে। হ্যাঁ, সবাই ব্যাট করতে পারে।
ব্যাটটা সবাই পারত, আর বল যে কটা করতো সেটা মারাত্মক লেভেলের জিনিস ছিল তার। সেটা সেদিকেও ছিল, প্রথমে একটু একটু ধস নেমে গেল, ব্যাস ধুস 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 করে সব শেষ। পাকিস্তানে যে ওরা ওরা খেলতে না আসছে সেটাই এটা বড় কথা না, ওদের সিচুয়েশন কি। তাও কিন্তু লড়াইটা করে। Lifted। ছয়েরটা হলো কি, সুধা ছয়েরটা হয়ে গিয়ে সাতেরটা করছে। তোকে কি হ্যাঁ না বলতে বলে, তোকে আমি জিজ্ঞেস করেছি। পুতিন পুতিন আমি কিং জং উন হয়ে যাবো। ওর চুলের স্টাইলের মতো কেউ চুল কাটতে পারবে না, নিয়ম আছে জানিস? আমি চুলের স্টাইলে পুতিনকে ফলো করি, শরীরে কিং জং উন। হ্যাঁ, সবাইকে গালাগালি দিয়ে উল্টো পাল্টা নামে তো ডাকাডাকি করি মাঝে মাঝে, বিবেকানন্দ মুন্ডু সব করে। এই অনলাইন গুলো ছয়েরটা হয়েছে না, আটকে গেছে রে। এই তো সোজা সোজা করছিলি, ছয়েরটাতে আটকে গেলি। শিখা থেকে দেওয়ালের দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার, মানে ইউ এর ভ্যালু প্লাস মানে ইউ প্লাস বি হচ্ছে 40 সেন্টিমিটার, বুঝলি, ভ্যালুর দিক থেকে। আবার 3 গুণ বিবর্ধিত, মানে ভি বাই ইউ সমান 3। ভ্যালুর দিক থেকে বলছি। আচ্ছা, এইগুলোর সময় তুই সাইন নিতেও পারিস, হ্যাঁ, সাইন নিলে অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, সেজন্য মড ইউ এরকম লিখেও করতে পারিস। হ্যাঁ, ভি এর মান 10, ইউ এর মান 30, ঠিক আছে, এরকম করে বলে নিবি। ওই একই, মানে ওই মান কথাটা বলবি কেমন, মড ভি। তাহলে কেটে নিয়ে আসছি না এটাকে, এটা তো হয়ে যাচ্ছে। মড ইউ হচ্ছে তোর 10, মড ভি হচ্ছে 30, তাই তো। এইবারে তুই এগুলো বসা, তোর যেহেতু সদবিম্ব তৈরি করেছে জানিস, তাহলে ভিটা হবে হচ্ছে পজিটিভ, ইউটা হবে নেগেটিভ। তাহলে ইউ হচ্ছে -10 সেন্টিমিটার, ভিটা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এবার 1/v - 1/u এরকম করে বার করে। হ্যাঁ, সেটা পরে প্লাস হয়ে যাবে। 7এরটা কর দেখি।
হলো না সাদেরটা? ইউ তো -15 সেন্টিমিটার, ভি -60 কেন বললি রে? সব হ্যাঁ, তো উল্টো দিকে হবে তো লেন্সের, +60 হবে। না, আই ছবি ভাব, ওই যে আঁকা প্র্যাকটিস করতে হবে রে। লেন্সের ক্ষেত্রে বস্তু থাকে এইদিকে, প্রতিবিম্ব হয় এইদিকে, এরকম। মানে এক্সাক্ট মেপে না আসলেও মনে মনে একটু তাহলে একটু এমনি ভাবে এঁকে নিবি। হ্যাঁ, যে এফটা যেই পেয়ে গেলি, এবারে তুই হিসেব করবি। তাহলে এখন হ্যাঁ, ইউ তো নেগেটিভ, তখন কিন্তু ভিটাও নেগেটিভ। অসৎ যখন হচ্ছে 7-এর কোশ্চেনটায়, তখন ইউ যেদিকে ভিও সেদিকে, ইউ যদি নেগেটিভ হয় তাহলে ভিও নেগেটিভ। ইলেভেনেরটা করতে পারলে ভালো হতো, ওদের 11 হয়ে গিয়েছিল। এগিয়ে থাকো, এগিয়ে রাখো। 11টা করে ফেলবে, 10-এরটা করতে দিচ্ছি না তো, 10-এর জায়গাতে তো 11। হ্যাঁ, 11টা বস্তু শুয়ে আছে কক্ষের উপরে, প্রতিবিম্ব লেন্স চাই। এই অনলাইনে যারা আছিস তারা এগুলো করতে পেরেছিস? 6-7 আমি তো বললাম না। কর, 11টা কর। পারবি না নাকি? কি ছাড়না ছাড়না করছিস, ওকে দেখতে পেয়ে গেছি আমি। হ্যাঁ, একটিও করতে পারলাম। এটা একটা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব বলেছে 20 সেন্টিমিটার, বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার ও অক্ষ বরাবর শোয়ানো রয়েছে। কেমন? তাহলে এখানে দেখ, লেন্স থেকে বস্তুটির কাছের প্রান্ত 25 সেন্টিমিটার দূরে আছে, তার মানে এটুকু শিওর যে এফ এর থেকে দূরে রয়েছে, তাই না? মানে তোর যে অসৎ বিম্ব যে হবে না, এইটুকু তুই শিওর হয়ে গেলি। তাহলে এটাকে ধরছি ধর এফ, 20 সেন্টিমিটার, বস্তুটা এর উপর ধর এরকম শোয়ানো থাকছে। এইটাই। তাহলে বস্তুটার যেটা সামনের প্রান্ত আছে, লেন্সের দিকে আছে, সেটা লেন্স থেকে হচ্ছে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। আর তার মানে অন্য এন্ডটা রয়েছে কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার ডিস্টেন্সে, তাই না? আমি এবার সামনের প্রান্তটার ইমেজ কোথায় হবে সেটা বার করব।
পিছনের প্রান্তটার ইমেজ কোথায় হবে বার করবো, সেই দুটো মাইনাস করে দেবো। মানে আমার এখানে যে U1 সেটা হচ্ছে -25 সেন্টিমিটার, U2 এটা হচ্ছে -30 সেন্টিমিটার, F যেটা সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমাকে বার করতে হবে V1 আর V2, মানে 1/V1 -1/U1 সমান 1/F। তাহলে 1/V1 সমান 1/20 মাইনাস 1/25। এটা কত হবে বল? তো হ্যাঁ, 1/100। ঠিক আছে, তাহলে V1 সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আর একই রকম V2 মাইনাস 1/U2 সমান 1/F, বা 1/V2 সমান 1/20 by 1/30, 1/60। স্যার হ্যাঁ, স্যার কোনো বস্তুকে যদি একটা ফোকাসের মানে একটা বস্তু এরকম শোয়ানো আছে, অর্ধেকটা ফোকাসের এদিকে অর্ধেকটা ফোকাসের ওইদিকে, তাহলে ছবিটা কিরকম আসবে? তাহলে ছবিটা আসবে যেটুকু ফোকাসের ডান দিকে আছে, মানে ফোকাস দূরত্বের ভেতরে, মানে দুটো অবজেক্ট ধর, সেই পোর্শনটা তুই অসৎ বিম্ব দেখতে পাবি। হুম আর বাকি যে পোর্শনটা ফোকাসের বাঁ দিকে রয়েছে তার সেইটুকুটার সৎবিম্ব তৈরি হবে দূরে গিয়ে, মানে ভেঙে যাবে অ্যাকচুয়ালি জিনিসটা। তুই একটা এক্সটেন্ডেড এরকম অবজেক্টকে অনেকগুলো ছোট ছোট বস্তুর পরপর রাখা রয়েছে এরকম ভেবে নিবি। তার প্রত্যেকটা পয়েন্টের জন্য তুই এই 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f ফর্মুলা লাগাবি। কেমন? যদি কন্টিনিউয়াস ইমেজ পাই তো কন্টিনিউয়াস পাবো, যদি দুটো আলাদা সিচুয়েশন হয়ে যায় তাহলে পাবো না কন্টিনিউয়াস। কেমন? তুই তো ওটাও ভাবতে পারিস যে বস্তুটা ধর এমনই আছে এক্সটেন্ডেড অবজেক্ট, যেটা 2f যে ডিস্টেন্স, হ্যাঁ, বস্তুটার মিডল পয়েন্ট হচ্ছে 2f পয়েন্টে রয়েছে। তাহলে তার এক হুম সাইডের জন্য দুটোতেই সৎবিম্বই পাবি, কিন্তু এক সাইডের জন্য সাইজে বড়, এক সাইডের জন্য সাইজে ছোট, এরকম তো হবে, হুম তাই না? মানে বস্তুটা তো সবসময় তো একদম শুয়ে থাকবে, মানে তার যে ওপরে উচ্চতা নেই তা তো নয়। না একটা ঘনক ধর, একটা ঘনককে তুই এমন ভাবে রেখেছিস যার মিডিল পয়েন্টটা হচ্ছে 2f এ রয়েছে, তাহলে তার একটা সাইডের বিবর্ধন ভাবে মানে হচ্ছে বড় হয়ে যাবে ইমেজ, একটা সাইডের ইমেজ হয়ে যাবে হচ্ছে ছোট, ঘনক আর ঘনক থাকবে না, হুম হুম অন্য কিছু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব তোর লেন্থ কত হয়ে গেল? 40, তাই তো? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব থাকবে কেমন, বেসিক নিউমেরিক্যালস গুলো ফটোগ্রাফিক ক্যামেরার আগে পর্যন্ত করে নিবি। আগের চ্যাপ্টারের অনুশীলনী সব শেষ করবি যদি কারোর কিছু বাকি থাকে, কেমন? আর এই চ্যাপ্টারটার, এই লেন্সের চ্যাপ্টারটার হচ্ছে অঙ্ক করবি, শুধু বেসিক নিউমেরিক্যালস গুলো করবি, সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা অবধি, মানে ফটোগ্রাফিক প্লেটের আগে অবধি।